আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা ব্যাকরণের অনেকগুলো টপিক নিয়ে আজকে আলোচনা করব এবং ব্যাকরণ যে কত ইজিতে বোঝা যায় এটা আমরা আজকে ক্লাস থেকে শিখতে পারবো। তো আজকে আমাদের ক্লাসটা পুরো ক্লাসটাকে রিভিশন ক্লাস হবে। আহ, আমরা শুরু করি প্রথম থেকেই। তো আমাদের ফার্স্ট যে টপিকটা আমাদের সিলেবাসে এটা হচ্ছে বাগযন্ত্র। বাগযন্ত্র, তো এটা মুখস্থ করার কিছু নাই। বাগযন্ত্রটা আসলে কি আমরা জাস্ট একটু বুঝার চেষ্টা করি। বাগযন্ত্রটা হচ্ছে ওটা যে আমাদের উচ্চারণের সময়, আওয়াজ করার সময় যেই যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সাহায্য করে। অর্থাৎ এই যে আমি যে কথা বলতেছি, উচ্চারণ করতেছি, ধ্বনি হচ্ছে, এইগুলো করার জন্য আমার যেই যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সাহায্য করতেছে, অর্থাৎ আমার জিহ্বা, আমার দাঁত, আমার শ্বাসনালী, ফুসফুস, এইগুলোই হচ্ছে বাকযন্ত্র। তো এগুলো মুখস্থ করা কিছু না, একটু খেয়াল করি আমরা। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কোনটা বাকযন্ত্র এবং কোনটা বাকযন্ত্র না, তাহলে আমরা কিভাবে বুঝবো? খেয়াল করো একটু সবাই। চোখের নিচ থেকে, কি বললাম? চোখের নিচ থেকে বুক পর্যন্ত যা যা আছে সবই আমার কি হবে? বাকযন্ত্র হবে। খেয়াল করি একটু আমরা। যেমন নাক, কি হবে? বাকযন্ত্র হবে। মুখ নাকযন্ত্র, বাকযন্ত্র হবে। জিহ্বা, দাঁত, শ্বাসনালী, ফুসফুস, তো যা আছে সবগুলো কি হবে? বাকযন্ত্র হবে। এখন যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি বাকযন্ত্র নয়, তাহলে তিনটা অপশন দিল। একটা দিল দন্ত, জিহ্বা, শ্বাসনালী, আরেকটা দিল পাকস্থলী। তাহলে কোনটা হবে না? পাকস্থলী হবে না। অর্থাৎ আবারও বলতেছি, চোখের নিচ থেকে মানে নাক থেকে শুরু করে বুক পর্যন্ত যা যা আছে সবই কি হবে? বাকযন্ত্রের অন্তর্ভুক্ত হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই বাকযন্ত্র যে আছে এগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় মানে অ্যাক্টিভ কোনটা? একটু খেয়াল করো তো। এই যে আমরা কথা বলি, আওয়াজ করতেছি, উচ্চারণ করতেছি, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ কোনটা? সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে জিহ্বা। কোনটা বলতো? জিহ্বা। কারণ আমরা উচ্চারণ করার সাথে সাথেই জিহ্বার কম্পন হয়, জিহ্বা নড়াচড়া করে। এর জন্য আমরা বলতে পারি যে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় এবং সচল কে? জিহ্বা। ওকে, নেক্সট আমাদের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ। তাহলে কি হবে আমাদের? ধ্বনি এবং বর্ণ। খুবই ইজি, জাস্ট একটু আমরা খেয়াল করি যে ধ্বনি কাকে বলে এবং বর্ণ কাকে বলে। এই দুটোর মধ্যে একটা একটু পার্থক্য আছে। একটা হচ্ছে ধ্বনি, একটা হচ্ছে কি বর্ণ। একটু পার্থক্য আছে, খেয়াল করি আমরা। ধ্বনি মানে একদম সিম্পল যদি আমরা বোঝানোর চেষ্টা করি, ধ্বনি মানেই হচ্ছে আওয়াজ। অর্থাৎ কোনো কিছুর আওয়াজকে আমরা কি বলবো? ধ্বনি বলবো। এই যে আমি তোমাদেরকে আওয়াজ করে পড়াচ্ছি, একটা ধ্বনি হচ্ছে, মানে যে কোনো কিছুর আওয়াজকে আমরা কি বলবো? ধ্বনি বলবো। এই যে আমি বললাম এখন ক, খ, গ, ঘ, এই যে আমি আওয়াজ করতেছি না, একটা আওয়াজ হচ্ছে, এই আওয়াজগুলোকে আমরা কি বলবো? ধ্বনি। অর্থাৎ কোনো কিছুর আওয়াজ অথবা উচ্চারণ, এগুলোকে আমরা কি বলবো? ধ্বনি বলবো। আর এই যে আমি যে বললাম ক, খ, গ, ঘ, এগুলোকে যদি আমি লিখে প্রকাশ করি, একটা সাইন দেই যে কটা কিরকম হবে, কটা এরকম হবে, খ কিরকম হবে, খ এরকম হবে, একটা সাইন, একটা প্রতীক। যদি আমরা এই আওয়াজগুলিকে একটা প্রতীক দেই, ওই প্রতীকগুলো হবে বর্ণ। অর্থাৎ আমরা এতটুকু আমরা শিখি, মনে রাখি যে ধ্বনি মানে হচ্ছে আওয়াজ বা উচ্চারণ, আর বর্ণ মানে হচ্ছে লিখিত। বর্ণ মানে কি? এই আওয়াজগুলোর লিখিত রূপ বা প্রতীক হলো কি? লিখিত বা প্রতীক। এগুলোই হচ্ছে আমার কি হবে? বর্ণ হবে। ক্লিয়ার? তাহলে ধ্বনি মানে আওয়াজ, বর্ণ মানে কি? লিখা। একদম একদম সিম্পল। অর্থাৎ আওয়াজ করলেই ধ্বনি, আর সেটা লিখে প্রকাশ করলে কি হয়ে যাবে? বর্ণ হয়ে যাবে। ওকে, তারপর আমরা খেয়াল করি আমাদের ধ্বনি অনেকগুলো আছে।
যেমন স্বরধ্বনি আছে, ব্যঞ্জন ধ্বনি আছে, এগুলো নিয়ে আমরা আজকে একদম ডিটেলসে আলোচনা করব। এবং এখান থেকে প্রতিবারই পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এই টপিকগুলো থেকে যে শুধু তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে এরকম না, এই টপিকগুলোই ঘুরে ফিরে তোমার কলেজ অ্যাডমিশন টেস্ট এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। তো একবার যদি আমরা কোনোভাবে বুঝে যাই তাহলে এগুলো কিন্তু আমাদের আজীবন কাজে লাগবে। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে স্বরধ্বনি। কি পড়বো আমরা এখন? স্বরধ্বনি পড়ব। খেয়াল করি আমরা একটু, আমরা জানি যে স্বরধ্বনি হচ্ছে আমাদের কতগুলো, 11টি হচ্ছে স্বরধ্বনি। ওকে, খেয়াল করি আমি, স্বরধ্বনি কয়টি? আমরা অলরেডি জানি যে স্বরধ্বনি হচ্ছে কয়টি? 11টি। ওকে, খেয়াল করি আমরা, পরীক্ষায় যদি প্রশ্ন আসে স্বরধ্বনি কয়টা? 11টা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে স্বরবর্ণ কয়টা? 11টা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্বরচিহ্ন অথবা কার কয়টা, তাহলে আমাকে বলতে হবে 10টি। বলো কয়টি? 10টি। স্বরধ্বনি 11টি, স্বরচিহ্ন বা কার কয়টা? 10টি। প্রশ্ন হচ্ছে একটা কম কেন? আমরা সবাই মোটামুটি জানি যে এই স্বর এই এর কোনো কি নাই, কোনো কার নাই। এর কোনো কি নেই? কার নেই। তো যেহেতু এর কোনো কার নাই, এর জন্য আমি একটু বলে রাখি, এই কে বলা হয় নীলিন বর্ণ। বলো কি বর্ণ বলা হয়? নীলিন বা বিলীন বর্ণ বলা হয়। নীলিন বা বিলীন বর্ণ বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে কোন বর্ণ? নীলিন বা কি বর্ণ? বিলীন বর্ণ। ওকে, তাহলে স্বরবর্ণ 10টি, স্বরচিহ্ন 11টি। কেন? এর কোনো কি নাই? কার নাই। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে স্বরবর্ণ বা স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ কয়টা? 10টি। এবার আমরা চলে আসি যে এইগুলোর মধ্যে মৌলিক স্বরধ্বনি কয়টি? ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট এটা। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। আজীবন মনে রাখবা, কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এখন প্রশ্ন হচ্ছে কি কি, খেয়াল করি আমরা। 7টি কি কি? স্বর আ, রস্যি হবে, দীর্ঘি হবে না। তারপর রস্যু হবে, দীর্ঘও হবে না। তারপরে এ হবে, ওই হবে না। ও হবে, ও হবে না। তাহলে কয়টা হইলো এখানে আমাদের? হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6। আর একটা হবে, খেয়াল করো, আরেকটা, এটা হচ্ছে এ। বলো কি হবে এটা? এ। অর্থাৎ এই অ আর এই এর মাঝামাঝি একটা উচ্চারণ। ঠিক আছে, আমরা উচ্চারণ করি না অনেক সময় এক, তো এই উচ্চারণের সময় আমাদের উচ্চারণ করতে হবে কি দিয়ে? এই এ দিয়ে। আমরা উচ্চারণ করি কি? আপল। তাহলে কি দিয়ে উচ্চারণ করতে হবে? এই এ দিয়ে উচ্চারণ করতে হবে। অর্থাৎ এই যে এই এ, এটা কিন্তু সরাসরি আমাদের বর্ণ নাই, কি নাই? বর্ণের মধ্যে নাই, কিন্তু উচ্চারণের সময় এটা আমাদের হেল্প নিতে হয়। কারণ আমরা আগেই পড়তেছি, আমরা মৌলিক স্বরধ্বনি পড়তেছি। মনে আছে ধ্বনি মানে কি বলছিলাম? ধ্বনি মানে কি বলছিলাম? ধ্বনি মানে আওয়াজ বা কি? উচ্চারণ। তাহলে উচ্চারণের সময় এই এর আমাদের হেল্প নিতে হবে। এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। যদি পরীক্ষা প্রশ্ন আসে মৌলিক স্বরধ্বনি কয়টি, অ্যান্সার হবে কয়টি? 7টি। ওকে, যদি পরীক্ষা প্রশ্ন আসে যৌগিক, বলো কি বললাম? যৌগিক স্বরবর্ণ, কি বললাম বলো? যৌগিক স্বরধ্বনি কয়টি? সমান 25টি। বলো কয়টা? 25টি। আর যদি পরীক্ষা প্রশ্ন আসে, খেয়াল করি একটু আমরা, যৌগিক স্বরবর্ণ
তাহলে অ্যান্সার হবে কয়টি? 2টি। যৌগিক স্বরধ্বনি হবে 25টি, আর যৌগিক স্বর বর্ণ হবে কয়টা? 2টি। কোন দুটি হবে খেয়াল করো, একদম ইজি। একটা হচ্ছে হলো ওই, আর এটা হচ্ছে ও। কেন এই যে এই দুটাকে কেন যৌগিক স্বরধ্বনি বলা হয় আমরা একটু খেয়াল করি কেন বলা হয়। কারণ হচ্ছে এই যে এই ওই কিভাবে কিভাবে আসতেছে এই ওটা খেয়াল করি আমরা কিভাবে আসতেছে ওইটা। দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনি হয়েছে। খেয়াল করো, আমি যদি এখানে লিখি অ প্লাস রশ্মি, তাহলে কি হয়ে যাচ্ছে? ওই হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দুইটা একসাথে হয়ে আমার কি হয়েছে? এই ওইটা হয়েছে। আবার খেয়াল করো, যদি আমি বলি স্বর অ প্লাস রস্যু, তাহলে কি হয়েছে? দুটো মিলে ও হয়েছে। অর্থাৎ এই ওই এবং ও, এটা দুইটা ধ্বনির মিশ্রিত হয়ে মিক্সড হয়ে একটা ধ্বনি হয়েছে। এজন্য এগুলোকে বলা হয় যৌগিক স্বরবর্ণ, বা এগুলোকে দ্বিস্বর বলা হয়। কি বলা হয়? দ্বিস্বর বলা হয়, দ্বিস্বর। ওকে, তাহলে আমরা চলে আসি নেক্সট টপিকে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম একটু সামারি করি। আমরা শিখলাম স্বরধ্বনি 11টি, স্বরচিহ্ন বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। কার কয়টা? 10টা। একটা কম কেন? কারণ অ এর কোনো কি নাই? কার নাই। এজন্য অকে কি বর্ণ বলা হয়? নীলিন বা বিলীন বর্ণ বলা হয়। তারপর আমরা শিখলাম যে মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কিভাবে মনে রাখবো খেয়াল করো, স্বর এবং স্বরয় হবে, তারপর একটা হবে একটা হবে না। যেমন রশ্মি হবে, দীর্ঘী হবে না, রস্যু হবে, দীর্ঘও হবে না, এ হবে, ওই হবে না, ও হবে, ও হবে না। তারপর একটা কি হবে? এই এ হবে। এটা আমাদের বর্ণের মধ্যে নাই, কিন্তু উচ্চারণের সময় আমাদের কাজে লাগবে। এজন্য এটাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি এ। ওকে, তারপর আমরা শিখলাম যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। আর যদি পরীক্ষা প্রশ্ন আসে যৌগিক স্বর বর্ণ কয়টা, বলো কি বললাম? বর্ণ কয়টা? অ্যান্সার হবে 2টি। কোন দুইটি? ওই এবং কি ও। কেন এগুলোকে যৌগিক স্বরবর্ণ বলা হয়, লিখিত বর্ণ বলা হয়, অথবা দ্বিস্বর বলা হয়? কারণ এগুলো দুইটা বর্ণ মিক্সড হয়ে একটা বর্ণ হয়েছে। যেমন স্বর প্লাস রশ্মি মিলে কটা হয়েছে? কি হয়েছে? ওই। আবার অ প্লাস রস্যু মিলে কি হয়েছে? ও। ওকে, তারপর আমরা নেক্সট টপিক একটু চলে যাই। দেখি আমরা, আমাদের এখানে আছে হচ্ছে যুক্ত বর্ণ। ঠিক আছে, একসাথে মুছছে কিভাবে? তাহলে আমরা এখন যেটা শিখবো ব্যঞ্জন বর্ণ, খুবই ইম্পর্টেন্ট। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। এখন বলো ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। বলো কি? 39টা। 39টি। 39টি। আর ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ কি বলা হয়? ফলা বলা হয়। কি বলা হয়? ফলা। তো কেউ কি বলতে পারবে ফলা কয়টা? তো ফলা হচ্ছে 6টি। খেয়াল করো, ফলা কয়টি? 6টি। এখন এই 6টি ফলা আমি কিভাবে মনে রাখবো খেয়াল করো, একটা ছোট টেকনিক আছে। বরল ম জ ন, অর্থাৎ
মানে দুইটা নয় হবে একসাথে, দন্ত ন হবে, মূর্ধন্য হবে। অর্থাৎ এই ছয়টা হচ্ছে আমার কি ফলা। কিভাবে মনে রাখবো? একদম সিম্পল, জাস্ট একটা লাইন মনে রাখতে হবে, বরল মজন। আবার বলতেছি, বরল মজন। অর্থাৎ বফলা, রফলা, লফলা, মফলা, জফলা এবং কি নফলা। খেয়াল করি তো আমরা একটু একটু খেয়াল করি। এই যে আমি এখানে লিখলাম প্রথম, কি লিখলাম? প্রথম। এখন এই যে এখানে একটা র আছে, এটা কি ফলা না যুক্ত ব্যঞ্জন? প্রশ্ন হচ্ছে যে এই ছয়টার মধ্যে আছে কিনা দেখি আমরা। ব র, এই যে র আছে এখানে, তাহলে এই যে এই রটা এটা কি ফলা হবে না যুক্ত ব্যঞ্জন হবে? অবশ্যই কি হবে? ফলা হবে। আবার খেয়াল করি আমরা, আমি লিখলাম এখানে গল্প, বলো কি লিখলাম? গল্প। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গল্প, এর মধ্যে কি কোনো ফলা আছে কিনা? প্রশ্ন আসতে পারে না যে নিচের কোনটি ফলা নয়? তাহলে দেখতে হবে কি যে এই ছয়টার বাইরে কি আছে দেখি তো। বরল মজন, না, কোথাও কি নাই? প নাই। এই ছয়টার মধ্যে যেহেতু প নাই, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এখানে পটা কি না? ফলা না। তাহলে এই পটা কি হবে? যুক্ত ব্যঞ্জন হবে। বলো কি হবে? যুক্ত ব্যঞ্জন বা যুক্ত বর্ণ হবে। তো আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু যুক্ত ব্যঞ্জন আমরা পড়ে নেই, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণগুলো পড়ে নিই, যেগুলো পরীক্ষায় আসে এবং আমরা প্রায় ভুল করি। যুক্ত বর্ণ, খেয়াল করো, আমি যদি এখানে লিখলাম ক্ষীয়, ঠিক আছে, ক্ষীয়র কারণ বাঁকা যদি হয় তাহলে হবে ক প্লাস স। এটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি। খেয়াল করো, আরেকটা ক্ষীয়র মতো আছে আমাদের, ক্ষীয়র কারণ যদি সোজা হয় তাহলে হবে হ প্লাস কি হবে? ম। অর্থাৎ যদি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, আমাকে একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। দেখতে হবে যে ক্ষীয়র যে কানটা আছে, এই কানটা কি হচ্ছে বাঁকা কিনা। যদি বাঁকা হয় তাহলে হবে ক প্লাস স, আর যদি কান সোজা হয় তাহলে হবে হ প্লাস ম। যেমন আমরা উচ্চারণ করি ব্রাহ্মণ, উচ্চারণ করি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া, তাহলে এখানে কি আমরা উচ্চারণ করি? ক প্লাস স উচ্চারণ হয় না, তাহলে কি উচ্চারণ হয়? হ প্লাস ম। আবার আমরা খেয়াল করি আর কিছু আমাদের আছে, যেমন হ, ঠিক আছে, হ এর যদি পাশে যদি ন থাকে ওইটা হচ্ছে হ প্লাস দন্তন্য। আবার হ এর নিচে যদি ন থাকে ওইটা হবে কি? হ প্লাস মূর্ধন্য। অর্থাৎ এই জাতীয় যেগুলো আছে একটু কনফিউশন টাইপের, ওইগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। আমি আর কিছু দেখাচ্ছি, যেমন একটা পরীক্ষায় প্রশ্ন অনেকবার আসছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে। এটা হচ্ছে খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে। এই যে এটা দেখি তোমরা পারো কিনা, একটু সলভ করো তো। এটা কি হবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট এটার অ্যান্সার আমি দেয় পরীক্ষায় স প্লাস কি ইয়। বিশ্বাস করো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা এই যুক্ত বর্ণটা অ্যান্সার দিবে এটা, কিন্তু এটা পুরোপুরি কি ভুল। তাহলে এই যুক্ত বর্ণটার যদি আমরা পরীক্ষায় আসে তাহলে কি হবে? আসলে হবে হচ্ছে স প্লাস মূর্ধন্য। খেয়াল করো, আমরা যখন এখানে লিখবো কৃষ্ণ, বলে কি লিখবো? কৃষ্ণ, তাহলে অবশ্যই আমাদের এই স প্লাস ইয়ে উচ্চারণ হচ্ছে না, কি উচ্চারণ হচ্ছে? ন উচ্চারণ হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে ব্যতিক্রম। খেয়াল রাখবা, এটা হচ্ছে কি বলতো? ব্যতিক্রম। অর্থাৎ স এই স প্লাস নয়ের যুক্ত ব্যঞ্জনের রূপটা কি হবে? এরকম হবে। ঠিক আছে, ওকে ওকে, যুক্ত ব্যঞ্জন আমরা শেষ করলাম। আমরা শেষ করলাম হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ 39টি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপে কি বলা হয়? ফলা বলা হয়। এবং ফলা কয়টি? 11টি। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা শিখবো, খুবই ইম্পর্টেন্ট একটা বক্স আমরা শিখবো। এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট হবে, খুবই মনোযোগ দিতে হবে। এখন মনোযোগ দিলে হচ্ছে আমরা খুব ভালো একটা জিনিস শিখতে পারবো এবং এগুলো হচ্ছে আজীবন কাজে লাগবে। খেয়াল করি আমরা একটু সবাই। এখন যেটা শিখবো আমরা, অর্থাৎ ব্যঞ্জনের যে অনেকগুলো প্রকারভেদ আছে, অর্থাৎ মহাপ্রাণ, অল্প প্রাণ, ঘোষ, অঘোষ এবং
ক থেকে ম পর্যন্ত, খেয়াল করো সবাই একটু, এই যে আমি এখানে লিখলাম ক থেকে ম পর্যন্ত, এখানে 25টি বর্ণ আছে। বলো কয়টা বর্ণ? 25টি বর্ণ আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। বলো কি বর্ণ বলা হয়? স্পর্শ বর্ণ অথবা স্পৃষ্ট বর্ণ বলা হয়। কেন বলা হয় এই কারণ তো আমি বলে দিচ্ছি। কারণ ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ উচ্চারণ করার সময়, মানে আওয়াজ করার সময় আমার হচ্ছে মুখের যে বাকযন্ত্র আছে বা অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো একটা আরেকটাকে স্পর্শ করে। অর্থাৎ একটা বাকযন্ত্র আরেকটা বাকযন্ত্রকে স্পর্শ করে। এজন্য এই 25টা বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ। খেয়াল করো, ছোটবেলা আমরা পড়েছিলাম, খেয়াল করো যে বর্গের 4টা বাহু কি থাকে? সমান থাকে। অর্থাৎ যেই চতুর্ভুজের 4টা বাহুই সমান তাকে বলা হয় কি? বর্গ। তো আমাদের বাংলাতেও বর্গ আছে এই 25টা বর্ণ ক থেকে ম পর্যন্ত। আমরা একটা চাইলে কি বানাতে পারি? বর্গ বানাতে পারি। খেয়াল করো সবাই একটু, খুবই মনোযোগ দিতে হবে এখন। ক খ, খুবই মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই যে এই 5টা বর্ণকে বলা হয় হচ্ছে ক বর্গীয় বর্ণ। বলো কি বর্ণ বলা হয়? ক বর্গীয় বর্ণ বলা হয়। ক বর্গীয়। অর্থাৎ যদি পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি ক বর্গীয় বর্ণ, অ্যান্সার হবে ক খ গ ঘ উ। আবার যদি এরকম পরের লাইনটা লিখি, পরের যে 5টা চ ছ জ ঝ ইয়, সবগুলো লিখে ফেলি আগে একটু ঝটপট। ট ঠ ত থ। খুবই ইম্পর্ট্যান্ট, এটা যদি মনে রাখতে পারো, আমি অনেকগুলো টেকনিক বলে দিব, এই টেকনিকগুলো মনে রাখলে এটা আর ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। খেয়াল করো, এই যে খেয়াল করো আমাদের 25টা বর্ণ লেখা শেষ। এখন এই যে আমি একটু আগে বলছিলাম যে এই ক থেকে ম পর্যন্ত এখানে 25টা বর্ণ আছে, এবং এই 25টা বর্ণকে কি বর্ণ বলা হয়? স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ বলা হয়। খেয়াল করি সবাই একটু, আমরা একটু মনোযোগ দেই। দেখো আমরা কেন এটাকে বর্গ বলবো, কারণ দেখো এখানে আমার বর্ণ আছে কয়টা? 5টা। এইভাবে আছে কয়টা? 5টা। আবার খেয়াল করো এইভাবেও আছে কয়টা? 5টা। এইভাবেও আছে কয়টা? 5টা। অর্থাৎ এই যে আমি এখানে লিখলাম চতুর্দিকে 5টা করে বর্ণ আছে, মানে সেম। এজন্য এই পুরোটাকে বলা হয় কি? বর্গ। এখন খেয়াল করো এটা যে প্রথম যে লাইনটা আছে, এই লাইনের প্রথম যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে ক, তাহলে এজন্য বলা হয় ক বর্গীয় বর্ণ। এখানে যেহেতু প্রথম ওয়ার্ডটা আছে চ, তাহলে বলা হবে কি বলতো? চ বর্গীয় বর্ণ। আবার এখানে কি আছে? ট, তাহলে কি হবে? সেম, ট বর্গীয় বর্ণ। এখানে কি আছে? ট, তো বলতে হবে কি? ট বর্গীয় বর্ণ। তাহলে এটা কি হবে? অবশ্যই প বর্গীয় বর্ণ। অর্থাৎ এই প্রথম লাইন অনুযায়ী আমাদের নামকরণ করা হবে যে কোনটা কোন বর্গীয় বর্ণ। এখানে ক আছে, এই জন্য কি হবে? ক বর্গীয় বর্ণ, চ বর্গীয় বর্ণ, এভাবে আমাদের হবে। কিন্তু এগুলোর আরো অনেকগুলো নাম আছে, সেই নামগুলো আমরা এখন শিখব। খেয়াল করে যদি ইম্পর্টেন্ট আমাদের। ওকে, এই যে ক বর্গীয় আমি এখানে বললাম, ক বর্গীয়র আরেকটা নাম আছে। খেয়াল করে সবাই একটু মনোযোগ দেই। এই ক বর্গীয়র আরেকটা যে নাম আছে এটা পরীক্ষা ইম্পর্টেন্ট, কারণ এই ক বর্গীয়টা সবাই মনে রাখতে পারবে। খেয়াল করো, ক বর্গীয় আরেকটা নাম হচ্ছে কণ্ঠবর্ণ। বলো কি বর্ণ? কণ্ঠবর্ণ। কেন কণ্ঠবর্ণ বলা হয়? কারণ এই 5টার উচ্চারণ একদম কণ্ঠ থেকে আসে। কি আসে? কোথা থেকে আসে? কণ্ঠ থেকে আসে। যেহেতু এই 5টা বর্ণ মানে ক খ গ ঘ উ, এই 5টা বর্ণ উচ্চারণের সময় কণ্ঠ থেকে উচ্চারণ হয়, এজন্য বলা হয় কি বর্ণ? কণ্ঠবর্ণ। আবার খেয়াল করি, তাহলে চ বর্গীয় আরেকটা নাম কি হবে? চ বর্গীয় আরেকটা নাম হবে ত
তালব্য বর্ণ। কি বর্ণ? তালব্য বর্ণ। খেয়াল করি আমরা একটু, কেন তালব্য বর্ণ বলা হবে? দেখো খেয়াল করো, আমি যখন উচ্চারণ করতেছি চ, ছ, খেয়াল করো জিহ্বার আগা, বলো কি বললাম? জিহ্বার আগা তালু স্পর্শ করে। একটি উচ্চারণ করে দেখো, চ, ছ। তাহলে এই যে এই পাঁচটা উচ্চারণের সময় জিহ্বার আগা তালু স্পর্শ করে, যেহেতু তালু স্পর্শ করতেছে এজন্য আমরা বলবো তালব্য বর্ণ। বলো কি বর্ণ? তালব্য বর্ণ। খেয়াল করো, তাহলে ট বর্গীয় আরেক নাম কি হবে? একটু খেয়াল করো, ট বর্গীয় লাস্টে যে বর্ণটা এটা কি? মূর্ধ। কি বর্ণ? মূর্ধন্য। যেহেতু লাস্টের বর্ণটা মূর্ধন্য এজন্য ট বর্গীয় আরেক নাম হবে মূর্ধা বর্ণ। কি বর্ণ? মূর্ধা বর্ণ। খেয়াল করো, এই ত বর্গীয় লাস্টের বর্ণটার নাম কি? দন্তন্য। তাহলে এই ত বর্গীয় আরেক নাম কি? দন্ত বর্ণ। ওকে, তাহলে এই ক বর্গীয় যে বর্ণগুলো আছে এগুলো কণ্ঠ থেকে উচ্চারণ হয়, এজন্য কণ্ঠ বর্ণ হবে। চ, ছ, জ, ঝ, ইয় এগুলো উচ্চারণের সময় জিহ্বার আগা তালু স্পর্শ করে, এজন্য কি হবে? এগুলো তালব্য বর্ণ। ট বর্গীয় লাস্টের নাম কি? মূর্ধন্য, এজন্য পুরোটার নাম কি হবে? মূর্ধা বর্ণ। আবার খেয়াল করি আমরা, ত বর্গীয় লাস্টের নামটা কি? দন্তন্য, এজন্য পুরো বর্গের নাম কি হয়ে যাবে? দন্ত বর্ণ। বাকি আছে কয়টা? একটা, কি? প বর্গীয় বর্ণ। খেয়াল করো, একদম খোদার কসম করে বলতেছি, এই প বর্গীয় যে পাঁচটা বর্ণ আছে এগুলো একটা উচ্চারণ করা যাবে না দুই ঠোঁট মিলানো ছাড়া। খেয়াল করো, দুই ঠোঁট একসাথে স্পর্শ করা ছাড়া এগুলো একটা উচ্চারণ করা যাবে না। উচ্চারণ করো দেখি, প, ফ, ব, ভ এবং কি ম। অর্থাৎ এই পাঁচটা উচ্চারণ করতে হইলে দুই ঠোঁট স্পর্শ করাই লাগবে। যদি না করি তাহলে উচ্চারণ হবে না, আর যদি কেউ করতে পারে এগুলো শুদ্ধ উচ্চারণ হবে না। তাহলে যেহেতু এগুলোর উচ্চারণের জন্য আমার কিসের সাহায্য লাগতেছে? ঠোঁটের সাহায্য লাগতেছে। আর ঠোঁটের আরেক নাম কি? ঠোঁটের আরেক নাম হচ্ছে ওষ্ঠ। তাহলে এই প বর্গীয় আরেক নাম কি বর্ণ? ওষ্ঠ বর্ণ। পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে খেয়াল করি, নিচের কোনটি ওষ্ঠ বর্ণ? নিচের কোনটি দন্ত বর্ণ? নিচের কোনটি দন্ত বর্ণ নয়? অর্থাৎ আমাদের এই পাঁচটা মনে রাখতে হবে। কারণগুলো আমি বলে দিলাম। এবার খেয়াল করো, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, আমরা আরো কিছু এখান থেকে ভাগ শিখব। খেয়াল করো, আমরা দুটা ভাগ করে ফেললাম, এই দুইটা হচ্ছে একটা ভাগে আর এই তিনটা হচ্ছে কি আরেক ভাগে। খেয়াল করো, একটু খেয়াল করি আমরা, এখান থেকে অনেক কিছু শিখার আছে। যেহেতু আমরা দুটা ভাগ করে ফেলেছি, এই প্রথম যে দুইটা আছে এইগুলোকে বলা হয় হচ্ছে অঘোষ। বলো কি বলা হয়? অঘোষ। আমি আগে লিখে দিচ্ছি এখানে, প্রথম দুইটা যেগুলো আছে এগুলোকে বলা হয় অঘোষ, আর পরের তিনটা যেগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে ঘোষ। কেন বলা হয় এটাও আমি বলে দিচ্ছি। কারণ এই এই যে দুইগুলো আছে, যেগুলো বাম পাশে আছে দুইটা, এই দুইটার এগুলো উচ্চারণের সময় কণ্ঠ কম কাঁপে, মানে কণ্ঠের কম্পন কম হয়। আর এই বাকিগুলো উচ্চারণের সময়, বাকি তিনটা উচ্চারণের সময় কণ্ঠ বেশি কাঁপে, মানে কণ্ঠের কম্পন বেশি হয়। এজন্য এগুলোকে বলা হয় কি বর্ণ? ঘোষ বর্ণ। কিন্তু এখন পরীক্ষার হলে কি আমি উচ্চারণ করে আমি গলা ধরে দেখবো যে কণ্ঠ কম কাঁপে না বেশি কাঁপে? না। তোরা পরীক্ষা আসলো ঘ, এটা কি ঘোষ বর্ণ না অঘোষ বর্ণ? আমি কিন্তু এগুলো হচ্ছে গলা ধরে দেখবো না কখনোই। আবার খেয়াল করো, কি করে ফেলবো? মুখস্থ করে ফেলবো যে প্রথম দুইটা হচ্ছে কি অঘোষ, পরের তিনটা কি ঘোষ। ওকে, এবার খেয়াল করতে একটু খেয়াল করো, এখানে আরেকটা আমি জায়গা ফাঁকা রাখছি। খেয়াল করো, উচ্চারণের সময় কিছু কিছু বর্ণে হচ্ছে আমার মুখ দিয়ে বাতাস বেশি বের হয় এবং কিছু কিছু উচ্চারণে বাতাস কম বের হয়। খেয়াল করো, আমি একটু এক্সাম্পল দিচ্ছি একটা। খেয়াল করো, এই যে আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছ, তো এই কাগজটা আমি একটু রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাই। খেয়াল করো সবাই একটু, আমি পাঁচটাই উচ্চারণ করব, দেখবো যে কাগজটা নড়ে কিনা। খেয়াল করো, এই যে আমি এখানে করলাম
খেয়াল করো, উচ্চারণ করলাম ক, উচ্চারণ করলাম খ, গ, ঘ, উ। আবার আমি আবার করতেছি, খেয়াল করো, উচ্চারণ করলাম ক, খ, গ, ঘ, উ। তাহলে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যে দুইটা বর্ণে আমার হচ্ছে কাগজটা নড়তেছে, আর বাকিগুলোতে কি করতেছে, কাগজ নড়তেছে না। কোন দুইটা দেখি তো বলতো? হ্যাঁ, আমার দুইটা বর্ণে কাগজ নড়তেছে, বাকিগুলোতে কিন্তু নড়তেছে না। কোন দুইটা বলতো? দ্বিতীয় মানে খ এবং হচ্ছে মানে 2 নাম্বার এবং হচ্ছে 4 নাম্বার, এই দুইটাতে আমার কিন্তু হচ্ছে বাতাস বেশি বের হচ্ছে। তোমরা বাসায় দেখতে পারো, ট্রাই করে মুখে হাত দিয়ে ক, খ, গ, ঘ, উ। তাহলে দেখবা যে যেটাতে বাতাস বেশি বের হচ্ছে ওটা হাতে লাগবে, ওটাই হচ্ছে মহাপ্রাণ। এখন কথা হচ্ছে, আমরা কি পরীক্ষায় এভাবেই সলভ করব? না। তাহলে আমরা কিভাবে সলভ করব? মুখস্থ করে ফেলবো যে এই যে এই বর্গটা আছে, এই বর্গের দ্বিতীয় এবং চতুর্থ নাম্বার যে লাইনটা আছে এগুলো হচ্ছে মহাপ্রাণ। বলো কি প্রাণ? মহাপ্রাণ। তাহলে বাকিগুলো কি হবে? যেহেতু বাকিগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বা বায়ু কম বের হচ্ছে, এজন্য আমাকে বলতে হবে এগুলো হচ্ছে অল্প প্রাণ। কি প্রাণ? অল্প প্রাণ। মানে বাকি যেগুলো আছে 2 এবং 4 নাম্বার লাইন ছাড়া বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে কি প্রাণ? অল্প প্রাণ। ওকে, তাহলে পরীক্ষা প্রশ্ন কিভাবে আসবে একটু খেয়াল করি আমি। পরীক্ষা প্রশ্ন আসবে নিচের কোনটি মহাপ্রাণ। তুমি দেখবা এগুলো কি 2 নাম্বার এবং 4 নাম্বার লাইনের আছে কিনা, যদি না হয় তাহলে অ্যান্সার হবে না। ওকে, আরেকটা জিনিস খেয়াল করো, 5 নাম্বার লাইনে যেগুলো আছে, এই যে 5 নাম্বার লাইন যেগুলো আছে এগুলো একটাও নাকের সাহায্য ছাড়া উচ্চারণ করা যাবে না, যাবে না। খেয়াল করো, আমি নাক ধরলাম, নাক ধরে বললাম ও, ইয়, ব, তাহলে এগুলো একটা কি শুদ্ধ উচ্চারণ হচ্ছে না। যেহেতু 5 নাম্বার লাইনের এই সবগুলো উচ্চারণের সময় আমার নাকের সাহায্য লাগতেছে, নাক ধরে আমি উচ্চারণ করতে পারতেছি না, তাহলে এই 5 নাম্বার লাইনগুলো যেগুলো আছে এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। বলো কি বর্ণ? নাসিক্য বর্ণ বা অনুনাসিক্য বর্ণ বলা হয়, কারণ এই 5টা নাকের সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না। তাহলে খেয়াল করো, এই যে একটা চার্ট থেকে আমাকে অনেকগুলো কোশ্চেন পরীক্ষা আসতে পারে, যে প্রথমত হচ্ছে কোনটা কণ্ঠবর্ণ, কোনটা তালব্য বর্ণ, এবং প্রত্যেকটার কারণ কিন্তু আমি বলে দিয়েছি। তালব্য বর্ণ কেন বলা হয়? কারণ জিহ্বার আগা তালু স্পর্শ করে। এগুলোকে কেন ওষ্ঠবর্ণ বলা হয়? 2 ঠোঁট মিলাইতে হয়। এগুলো কেন কণ্ঠবর্ণ? কারণ হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারণ হয়। এগুলো কেন মহাপ্রাণ? উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বেশি বের হয়। বাকিগুলো কেন অল্প প্রাণ? কারণ এগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস কম বের হয়। এই দুটাকে কেন ঘোষ বলা হয়? কারণ এগুলো উচ্চারণের সময় কণ্ঠের কম্পন কম হয়। বাকিগুলোকে কেন ঘোষ বলা হয়? কারণ এগুলো উচ্চারণের সময় কণ্ঠ বেশি কাঁপে, কম্পন বেশি হয়। ওকে, তাহলে আমরা একটু এগুলো ছাড়া মানে এই 25টা ছাড়া বাকিগুলো একটু আমরা দেখি, খেয়াল করি। যেমন খেয়াল করো, পরীক্ষা আসতে পারে যে কম্পনজাত বর্ণ কোনগুলা। কম্পনজাত 2টা বর্ণ আছে। কম্পনজাত হচ্ছে যে র, এই রকে বলা হয় কি কম্পনজাত। আবার খেয়াল করো, পরীক্ষা আসতে পারে তারণজাত বর্ণগুলো কোনগুলো। তাহলে বাকি যে র গুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে তারণজাত। এখন প্রশ্ন হচ্ছে কেন এই রকে কম্পনজাত বলা হয়? একটু খেয়াল করো, এই রটা মানে বসিন্নর যে রটা আছে এই রটা উচ্চারণের সময় জিহ্বার আগা বেশি কাঁপে। খেয়াল করো, আমি উচ্চারণ করলাম রাজা, রাজা, দেখো জিহ্বার আগা কি হয়? বেশি কম্পন সৃষ্টি হয়। এজন্য বলা হয় কি বলতো? কম্পনজাত। এগুলোতেও কম্পন হয় জিহ্বার আগা, কিন্তু তুলনামূলক কম, এজন্য বলা হয় কি তারণজাত। খেয়াল করো, আমার আরেকটা বর্ণ আছে শীষ বর্ণ। কি বর্ণ বলতো? শীষ বর্ণ। এগুলোকে আবার বলা হয় উষ্ম বর্ণ বলা হয়। কি কোনগুলো সেগুলো? সবগুলো স, ঠিক আছে, সবগুলো স কে কি বলা হয়? শীষ বর্ণ বা কি বর্ণ? উষ্ম বর্ণ। কেন? কারণ দেখো স প্রত্যেকটা এগুলো উচ্চারণের সময় একটু করে আওয়াজ হয়। স স
যেহেতু এই আওয়াজটা হয় এর জন্য কি বলা হয়, শীষ বর্ণ বলা হয়। আবার একটু আমি খেয়াল করি, একটা আছে পার্শ্বিক বর্ণ। পৃথিবীতে একটাই মাত্র বর্ণ আছে যার নাম পার্শ্বিক বর্ণ, তার নাম হচ্ছে ল। পরীক্ষা অনেকবার আসছে, সামনেও আসবে। পার্শ্বিক বর্ণ, বলো কি বর্ণ? পার্শ্বিক বর্ণ একটাই আছে, তার নাম কি? ল। আবার খেয়াল করে কিছু পরাশ্রয়ী বর্ণ আছে যেগুলো একা একা বসতে পারে না, ব্যবহার হইতে পারে না। যেমন কোনগুলো? যেমন খেয়াল করো, আমি বললাম বিসর্গ, অনেশ্বর, চন্দ্রবিন্দু। তাহলে এগুলো কখনো একা বসতে পারে না, এগুলো হয় আরেকটার আগে পরে বা উপরে ব্যবহার হয়। এজন্য এগুলোকে বলা হয় কি? পরাশ্রয়ী বর্ণ। মানে নিজে নিজে ব্যবহার হইতে পারে না, আরেকজনের উপর কি করতে হবে? ভর করে এগুলো ব্যবহার হয়, এজন্য বলা হয় কি? পরাশ্রয়ী বর্ণ। তো এই যে ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখার চেষ্টা করবা। এবং প্রত্যেকটার কারণ কিন্তু আমি ব্যাখ্যা করেছি, যে এগুলো কেন পার্শ্বিক বর্ণ বলা হয়, কেন কম্পনজাত বলা হয়, এবং কেন শীষ বলা হয়, কেন পরাশ্রয়ী বর্ণ বলা হয়। ওকে, তারপর আমরা চলে যাই, দেখি আমাদের কি আছে। ব্যঞ্জন ধ্বনি আমাদের শেষ। এবার যেটা আমরা শিখবো উপসর্গ। নেক্সট টপিক আমাদের উপসর্গ। ওকে, এগুলো মুছে ফেললাম। এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি? উপসর্গ। খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। খেয়াল করো, উপসর্গ। খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এটা উপসর্গটা পড়ার আগে আমি বাকি সবগুলো সামারি করে ফেলি। তাহলে প্রথমে আমরা কি শিখছিলাম? খেয়াল করো একটু, জাস্ট আমরা 1 মিনিটের মধ্যে বাকি জিনিসগুলো আমরা সামারি করে ফেলি। প্রথমে আমরা যে জিনিসটা শিখেছি, এই জিনিসটা হচ্ছে বাগযন্ত্র। আমরা বলছিলাম যে উচ্চারণের ক্ষেত্রে, আওয়াজ করার ক্ষেত্রে যেই যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর আমার সাহায্য নিতে হয়, ওইগুলোই হচ্ছে কি? বাগযন্ত্র। এবং মনে রাখার জন্য কিভাবে বলছিলাম, যে চোখের নিচ থেকে বুক পর্যন্ত যা যা আছে সবই কি আমার বাগযন্ত্র। তারপর আমরা শিখলাম কি? ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্যটা। ধ্বনি মানে আওয়াজ, ধ্বনি মানে উচ্চারণ, আর এই উচ্চারণটাই লিখিত রূপ, একটা প্রতীক, তাকে আমরা কি বলবো? বর্ণ। তারপর আমরা শিখলাম যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি 11টি, স্বর চিহ্ন কয়টা? 10টা। কেন? অয়ের কোনো কার নাই, ওকে এজন্য নীলিন বর্ণ বলা হয় বা বিলীন বর্ণ বলা হয়। তারপরে আমরা শিখলাম মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি এবং যৌগিক স্বরধ্বনি 25টি, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যৌগিক স্বরবর্ণ বা দ্বিস্বর কয়টা? 2টা। কি কি ওই 2টা? ওই এবং কি? ও। তারপর আমরা বর্গ শিখলাম এবং প্রত্যেকটা কারণ ব্যাখ্যা করলাম। এবং এবং আমি বলেছিলাম যে এই বর্গটা খুবই ইম্পর্টেন্ট, এই বর্গটা খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করবা। মুখস্থ করতে যাবা না, বুঝবা যে এটা কেন কণ্ঠবর্ণ, এটা কেন তালব্য বর্ণ। বুঝে বুঝে যদি তুমি মুখস্থ করবা, পড়ো, তোমার অনেক দিন মনে থাকবে। চলে আসো উপসর্গ। খেয়াল করো, উপসর্গটা হচ্ছে একটা শব্দের আগে বসে। কি বললাম বলতো? একটা শব্দ কি বসে? আগে বসে। খেয়াল করো সবাই একটু, এখানে আমি লিখলাম হার, একটা শব্দ। এখন এই হার শব্দের আগে উপসর্গগুলো বসে তার মিনিং চেঞ্জ করে ফেলবে, নতুন শব্দ দিবে, ওই শব্দটার অর্থটা আর থাকবে না। খেয়াল করো, আমি লিখলাম এখানে, খেয়াল করো, লিখলাম প্রো। বলো কি লিখলাম? প্রো। তাহলে এখন ওয়ার্ডটা কি হইলো? প্রহার। তাহলে হার মানে যেটা আগে ছিল পার্সেন্টেজ বা পরাজয়, এরকম মিনিং ছিল। এখন প্রহারে কি ওই মিনিংটা আছে? না। তাহলে উপসর্গের কাজটাই হচ্ছে কি বলতো? যদি পরীক্ষা আসে, উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন নতুন শব্দ গঠন করা। নতুন শব্দ কি? গঠন করা। অর্থাৎ এই যে এই উপসর্গ প্রো, এই প্রোটা একটা শব্দের আগে বসে নতুন একটা শব্দ হয়ে গেছে। অর্থাৎ আগের যে মিনিংটা ছিল, অর্থটা ছিল, এই অর্থটা আর এখন নাই। আবার খেয়াল করো, আমি এখানে লিখলাম আ, একটা উপসর্গ। তো এই আটা এখন কি হয়ে গেল? আহার। মানে কি? অন্য একটা মিনিং হয়ে গেল। আমি এখানে লিখলাম অনা, তাহলে কি হয়ে গেল? অনাহার। আমি এখানে লিখলাম হচ্ছে সম, তাহলে কি হয় বলতো? সমহার। তাহলে এই যে এই ওয়ার্ডগুলো,
আমার কি হয়ে যাচ্ছে, মিনিং গুলোকে চেঞ্জ করে ফেলছে। আমি যদি এখানে লিখি বি, তাহলে বলো কি হচ্ছে, বিহার। বিহার মানে কি, ভ্রমণ করা। তাহলে এই যে প্র, আ, অনা, সম, বি, এগুলো হচ্ছে আমার উপসর্গ। তাহলে এগুলো একটা মূল শব্দের আগে বসে ওই শব্দটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলতেছে এবং নতুন শব্দ গঠন করতেছে। কি করতেছে, নতুন একটা শব্দ গঠন করতেছে। তো এই জন্য যদি পরীক্ষা প্রশ্ন আসে একদম মোটা দাগে, যে উপসর্গের কাজ কি, নতুন শব্দ গঠন করা। উপসর্গ কোথায় বসে, শব্দের আগে বসে। কোথায় বসে, মূল শব্দের আগে বসে। ক্লিয়ার? ওকে, আমি আর কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি যে পরীক্ষায় কিভাবে আসবে। পরীক্ষায় একটা অর্থ আসবে, এই অর্থগুলো তোমাকে একটু বই থেকে পড়তে হবে। কিভাবে পড়তে হবে এটা আমি বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। ধরো পরীক্ষায় আসছে হচ্ছে অপসংস্কৃতি, ঠিক আছে, সংস্কৃতি, সংস্কৃতি, এটা একটা শব্দ, এর আগে একটা অপ আসলো, উপসর্গ। তাহলে এখন কি হলো, অপসংস্কৃতি। তো সংস্কৃতি মানে কি, আমরা জানি যে কৃষ্টি, কালচার, এগুলো হচ্ছে কি সংস্কৃতি। এখন এর আগে একটা অপআইসা অপসংস্কৃতি হয়ে গেল। এখন বলো, এই অপসংস্কৃতি কি কোনো কি ভালো ওয়ার্ড দেয় না নেগেটিভ ওয়ার্ড দেয়? অবশ্যই নেগেটিভ ওয়ার্ড। তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে যে অপসংস্কৃতির এই অপ উপসর্গটা কি অর্থ দিচ্ছে, আমাকে বলতে হবে যে বিকৃত অর্থ। বলে কি অর্থ, বিকৃত অর্থ। অর্থাৎ সংস্কৃতি যেটা আছে এটা হচ্ছে নরমাল, আর অপসংস্কৃতি মানে কি, বিকৃত, মানে চেঞ্জ করে ফেলছে। আমার যেটা সংস্কৃতি ছিল এই সংস্কৃতি চেঞ্জ করে অন্য সংস্কৃতিতে চলে যাচ্ছে। আবার খেয়াল করো, আমি বললাম হচ্ছে এখানে বৃষ্টি, বৃষ্টি, আমি বললাম এখানে অনাবৃষ্টি। তাহলে এই অনাটা হচ্ছে আমার কি, উপসর্গ। তাহলে এই অনাটা কি হয়ে গেছে, এখন এখন কি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না? অনাবৃষ্টি মানে কি, বৃষ্টির অভাব। তাহলে কি অর্থ হচ্ছে বলতো, অভাব অর্থে। বলো কি অর্থে, অভাব অর্থে। অর্থাৎ পরীক্ষায় এই অর্থগুলো কিন্তু আসে। আবার খেয়াল করো, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এরকম কিছু, যেমন খেয়াল করো জয়, ঠিক আছে। তো জয় মানে কি, জিতা। এর আগে যদি একটা উপসর্গ দেই, পড়া, ঠিক আছে, পড়া একটা উপসর্গ। তাহলে এই পড়াটা কি অর্থ দিচ্ছে, বিপরীত অর্থ। বলো কি অর্থ, বিপরীত অর্থ দিচ্ছে। অর্থাৎ জয় মানে হচ্ছে জেতা, পরাজয় মানে কি, হারা। আবার খেয়াল করো, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি লিখতে পারি এখানে গমন। বলো কি বললাম, গমন। গমন মানে কি, যাওয়া। এখন আমি যদি একটা উপসর্গ দেই তাহলে কি হয়ে যাচ্ছে, আগমন মানে আসা। তাহলে এই আটা কি অর্থ দিচ্ছে, বিপরীত অর্থ দিচ্ছে। গমন মানে যাওয়া, আগমন মানে কি, আসা। অর্থাৎ এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বা। ওকে, তাহলে উপসর্গের কাজ কি, শব্দ গঠন করা। উপসর্গ কোথায় বসে, মূল শব্দের আগে বসে। এখন তোমাকে একটা আমি এমসিকিউ দিচ্ছি, যেটা তোমাদের অনুশীলনীতেও আছে, দেখি তোমরা পারো কিনা। খেয়াল করো, একটা প্রশ্ন পরীক্ষা তোমাদের আছে, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ, দেখি তোমরা পারো কিনা। নিচের কোনটি, লিখে দিচ্ছি, নিচের নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ। খেয়াল করে, একদম ইজি, গঠিত শব্দ। দেখো খেয়াল করি আমরা একটু, ধরো ক নাম্বারে আছে হচ্ছে প্রবীণ, ঠিক আছে। খ নাম্বারে আছে হচ্ছে ভিখারি, ভিখারি, এবং গ নাম্বারে আছে হচ্ছে বাবুয়ানা। তোমাদের যে বইটা আছে 9-10 ওইটার হচ্ছে একদম ফার্স্ট যেই অনুশীলনী কোশ্চেনটা, এবং ঘ নাম্বারে যেটা আছে সেলাই। খেয়াল করো, এই চারটার মধ্যে প্রশ্নটা কি আবার পড়তেছি, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ। অর্থাৎ এই চারটার মধ্যে কোন শব্দে হচ্ছে উপসর্গ যোগে গঠিত হয়েছে। খেয়াল করো, মনে রাখবা আমরা পড়ছিলাম কি,
মূল শব্দের আগে বসে। বলো কি বসে? মূল শব্দের আগে বসে। এখন খেয়াল করি ভি, এই ভি কি আমার মূল শব্দের আগে বসছে? খারি না। তাহলে এই খারিটা কি মূল শব্দ? এখন প্রশ্ন হচ্ছে মূল শব্দ কি বা মূল শব্দ নাকি মূল শব্দ না, এটা বুঝবো কিভাবে? খেয়াল করো, মূল শব্দ অবশ্যই অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। বলো কি হতে হবে? অর্থপূর্ণ হতে হবে। তাহলে খারি যেহেতু অর্থপূর্ণ না, তাহলে এটা কি আমার মূল শব্দ না, এই জন্য এটা উপসর্গ হবে না। বাবুয়ানা, এখানে কোনো উপসর্গ আছে? নাই। সেলাই, লাই কি কোনো মূল শব্দ মানে মিনিংফুল? না, যেহেতু মিনিংফুল না, এই জন্য এটা কি হবে না? উপসর্গ হবে না। খেয়াল করো, বিন, বিন একটা কি বলতো? মিনিংফুল শব্দ। বিন মানে কি বলতো? একটা বাদ্যযন্ত্র যেটা আওয়াজ করে। বিন আমরা বলি না বিন বাজানো, ওই বিন। এবং খেয়াল করো এর আগে একটা কি বসছে? উপসর্গ বসছে, তার নাম কি? প্রো। এবং এই প্রো বসে এখন বিনের ওয়ার্ডটাকে চেঞ্জ করে ফেলছে। এখন প্রবীণ মানে কি? প্রবীণ মানে হচ্ছে বৃদ্ধ, মানে নতুন শব্দ গঠন করে ফেলছে। আবার খেয়াল করো, আমি লিখলাম এখানে ভাত। ভাত একটা মিনিংফুল শব্দ। আমি কিন্তু আবার বলতেছি, মূল শব্দ অবশ্যই অবশ্যই কি হতে হবে? মিনিংফুল হতে হবে। আমি লিখলাম এখানে প্রো, তাহলে বলো কি হয়ে গেছে এখন? প্রভাত। তাহলে আর ভাতের ওয়ার্ডটা কি আছে? না, নতুন শব্দ গঠন হয়ে গেছে। তাহলে প্রভাত মানে কি? সকাল বা কি বলতো? ভোর। আশা করি উপসর্গটা ক্লিয়ার হয়েছে। তো হচ্ছে খেয়াল করো, আরেকটা লাস্ট আমি দেখাই দিচ্ছি। যেমন পাতি, পাতি হাঁস। তাহলে হাঁস তো আমরা বুঝি, কারণ পাতি হচ্ছে একটা উপসর্গ। তো এই পাতিটা কোন অর্থ দিচ্ছে বলতো? ক্ষুদ্র অর্থ। পাতি হাঁস মানে কি বলতো? ক্ষুদ্র হাঁস। ওকে, তাহলে এই অর্থগুলো আমাদের বুঝে বুঝে পড়ে ফেলতে হবে, তাহলে আমাদের পরীক্ষা কমন পড়বে। এইবার আমরা নেক্সট টপিকে চলে যাব। খেয়াল করে আমাদের নেক্সট টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক, বাক্য। আমরা বাক্য নিয়ে এখন আলোচনা করব। বাক্য নিয়ে, বাক্য এবং বাক্যের প্রকারভেদ, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি একটা টপিক। ওকে, খেয়াল করি আমরা একটু। তো এই বাক্যকে আমাদের তিন ভাগে ভাগ করা যায়, আমরা জানি। একটা হচ্ছে সরল, জটিল বা মিশ্র, আরেকটা হচ্ছে কি? যৌগিক। এখন এর আগে আমাকে বুঝতে হবে যে বাক্য কাকে বলে, মানে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স হইতে আমাদের তিনটা জিনিসের কম্বিনেশন দরকার হয়। খেয়াল করো, একটা হচ্ছে শব্দগুচ্ছ। কি বললাম বলতো? শব্দগুচ্ছ হয়। এখন শব্দগুচ্ছগুলোকে এলোমেলো ভাবে সাজাইলে কি বাক্য হয়ে যাবে? না, শব্দগুচ্ছগুলোকে একটা স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে, একটা গঠন থাকতে হবে, গঠন প্রণালী। আমি আগে সাবজেক্ট দিলাম, আগে ভার্ব দিয়ে দিলাম, তারপর সাবজেক্ট দিলাম, কোনো মিল নাই, তাহলে কি বাক্য হবে? হবে না। তাহলে কি থাকতে হবে? একটা স্ট্রাকচার বা গঠন থাকতে হবে। তাহলে বাক্য হইতে হলে তিনটা জিনিসের কম্বিনেশন হইতে হয়। খেয়াল করো, একটা শব্দগুচ্ছ হইতে হয়, এবং শব্দগুলোকে গঠন মানে একটা স্ট্রাকচার অনুযায়ী সাজাইতে হয়। এবং সাজাইলেও বাক্যটা হবে না যদি না এই পুরো জিনিসটার একটা মিনিং না থাকে, মানে অর্থপূর্ণ হতে হবে। বলে কি হতে হবে? অর্থপূর্ণ হতে হবে। অর্থাৎ অনেকগুলো শব্দ থাকতে হবে, শব্দগুলোকে একটা স্ট্রাকচার অনুযায়ী সাজাইতে হবে, প্লাস এই সাজানোর পরে একটা অর্থ থাকতে হবে, অর্থপূর্ণ হতে হবে। তাহলে আমরা কি বলতে পারবো? এটাকে বাক্য বলতে পারবো। এবার খেয়াল করো, যেটা আমরা শিখবো বাক্যের প্রকারভেদ। আমাদের তিন ধরনের বাক্য আছে। খেয়াল করো, আমি একটু একটা ছক করে পড়া দিচ্ছি। যেমন একটা হচ্ছে কি? সরল। ওকে, খেয়াল করো, আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে কি বলতো? সরল, ঠিক আছে। তারপরে হচ্ছে জটিল, জটিল বা মিশ্র। আরেকটা হচ্ছে কি? যৌগিক। তিনটা বাক্য। কিছু জিনিস আমি লিখাই দিচ্ছি, কিছু রুলস, মানে যেগুলো দেখে আমি বুঝবো যেগুলো হচ্ছে আমার
সরল, জটিল বা মিশ্র, মানে যার নাম জটিল তার নাম কি মিশ্র। একই একই কথা। জটিল এবং মিশ্র কি আলাদা আলাদা বাক্য? না, যার নাম জটিল তার নাম কি, তার নামই হচ্ছে কি মিশ্র। তাহলে খেয়াল করি আমরা একটু সবাই, তিন ধরনের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা দেখতে পাবা এবং সামনেও আসবে। খেয়াল করো, সরল বাক্যে বলো, কি বললাম, সরল বাক্যে কোনো কমা থাকতে পারবে না। কি বলতো, কমা, কমা থাকবে না, একদম খোদার কসম। যদি একটা বাক্যে কমা দেখো, ওই বাক্য আর যাই হোক কি হবে না, সরল হবে না। সরল বাক্যে কোনোদিন কি থাকতে পারবে না, কমা থাকতে পারবে না। এইগুলোতে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সরল বাক্যে কি থাকবে না, কমা থাকবে না। খেয়াল করো, সরল বাক্যে একটি মাত্র সাবজেক্ট, কি বলতো, একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনিট ভার্ব। বলো কি ভার্ব, ফাইনিট ভার্ব। আমি একটু বাংলায় বলে দেই, একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, ঠিক আছে। একটা মাত্র কর্তা এবং একটি মাত্র কি থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। জটিল বাক্য একাধিক, কি বললাম, একাধিক, একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়াটা কি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। সমাপিকা ক্রিয়া থাকবে, শর্ত থাকবে, ঠিক আছে, এবং একটি স্বাধীন, বাকি সব পরাধীন, বাকি সব পরাধীন বা অধীন বাক্য। খেয়াল করো, তারপর হচ্ছে কিছু সাপেক্ষ সর্বনাম আছে, এগুলো আমি পরে বুঝাই দিচ্ছি। সাপেক্ষ সর্বনাম এগুলো থাকে। আর এই যৌগিক বাক্যে খেয়াল করো, সবগুলো বাক্যই স্বাধীন থাকবে। জাস্ট লিখে নাও, আমি পরে সব বুঝাই দিচ্ছি। সবগুলো কি থাকবে, স্বাধীন। খুবই ইম্পর্টেন্ট যেগুলো লিখতেছি এখন, এবং, ও, আর, কিন্তু, তবে, তথাপি, যথাপি, অথবা, নতুবা, এগুলো থাকবে। কি বললাম বলতো, এই জিনিসগুলো থাকবে। তবে থাকবে। খেয়াল করো, আমি একটু সামারি করে দিচ্ছি ভাই। ওকে, খেয়াল করি আমরা সবাই একটু। তাহলে আমার হচ্ছে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়, সরল, জটিল, মিশ্র এবং হচ্ছে কি যৌগিক। সরল বাক্যে কোনো কমা থাকতে পারবে না, একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে যৌগিক বাক্যে, শর্ত থাকবে এবং সাপেক্ষ সর্বনাম থাকবে। আর যদি এইগুলো থাকে, একদম চোখ বন্ধ করে, বাক্যটা যত ছোটই হোক যত বড়ই হোক, এবং, ও, আর, কিন্তু, তথাপি, যথাপি, যাই থাকুক, একটা যদি থাকে তাহলে বাক্যটা কি হয়ে যাচ্ছে, যৌগিক হয়ে যাচ্ছে। তখন আমি বললাম, আমি ও তুমি
যাব। বাক্যটা একদম সহজ সরল মনে হচ্ছে না, কিন্তু না, এটা সরল বাক্য হবে না। কারণ কি, আমি এবং তুমি, এই যে এবং বললাম, বা আমি ও তুমি ও বললাম, এই ও এর কারণে পুরো বাক্যটাই বলো কি হয়ে গেছে, আমার যৌগিক বাক্য হয়ে যাচ্ছে। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। এগুলো মুছে ফেললাম, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও অথবা হচ্ছে লিখে নিতে পারো তোমরা। ওকে, আমি একটু সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া একটু বুঝাচ্ছি, খেয়াল করো। সমাপিকা ক্রিয়া, যখন আমরা ক্রিয়া পড়ব তখন আমরা এটা শিখবো বিস্তারিত। আমরা একটু এখন সংক্ষেপে শিখে ফেলি। অসমাপিকা, অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া, খেয়াল করো। অর্থাৎ যেই ক্রিয়া দ্বারা বা যেই ভার্ব দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে সেটা হচ্ছে কি, সমাপিকা ক্রিয়া। আর যেই ভার্ব দ্বারা, যেই ক্রিয়া দ্বারা সেন্টেন্সটা কমপ্লিট হবে না, ইনকমপ্লিট হবে, সেটা হচ্ছে কি, অসমাপিকা ক্রিয়া। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। আমি লিখলাম তুমি আসলে, তুমি আসলে, বলো বাক্যটা কি কমপ্লিট হয়েছে? তুমি আসলে, আসলেটা হচ্ছে আমার কি বলতো, একটা ভার্ব বা ক্রিয়া। এখন এই আসলে মনের ভাবটা পুরোপুরি ভাবে প্রকাশ কি পায় নাই, এই জন্য এটাকে বলতে হবে কি, অসমাপিকা ক্রিয়া। কি বলতো, অসমাপিকা। আবার আমি বললাম তুমি আসলে আমি যাব, তুমি আসলে কি, আমি যাব। তাহলে এই যে আমি বললাম যাব, এই দ্বারা, এই যাব দ্বারা একটা ভার্ব, এই ভার্ব দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে কি, সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, খেয়াল করো। এই এই অসমাপিকা ক্রিয়া সেন্টেন্সের কোনো গুরুত্বপূর্ণ কোনো অংশ না, এটা ছাড়াও কি হবে, সেন্টেন্স হবে। আমি বললাম আমি যাব, আমি খাবো, আমি যাব না, আমি খাবো না, সেন্টেন্স কিন্তু হয়ে যাচ্ছে। এগুলো ছাড়াও তুমি আসলে, এটা ছাড়াও হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো অংশ না। তাহলে গুরুত্বপূর্ণ অংশ কোনটা, সমাপিকা ক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ অংশ। সমাপিকা, সমাপিকা ক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবং সমাপিকা ক্রিয়া যদি একটা হয় এক ধরনের সেন্টেন্স হবে, যদি দুইটা হয় তাহলে আরেকটা সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু এই অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা নিয়ে আমাদের কোনো সেন্টেন্স নির্ধারণ করবে না। ওকে, একদম সিম্পল, আমি চলে যাই, খেয়াল করো, কিছু এক্সাম্পল দিচ্ছি আমি। খেয়াল করি আমি একটু, দেখো, তুমি আসলে আমি যাব, বলো এই বাক্যে কোনো কমা আছে? না, এ বাক্যে কি নাই, কোনো কমা নাই। এবং খেয়াল করে এই বাক্যে সমাপিকা ক্রিয়া আছে কয়টা, একটাই, কি, যাব। প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই আসলে এটাও তো একটা ক্রিয়া, হ্যাঁ এটা একটা ক্রিয়া, কিন্তু কি ক্রিয়া না, সমাপিকা ক্রিয়া না, সমাপিকা ক্রিয়া না। এজন্য সমাপিকা ক্রিয়া না, এটা কি ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এজন্য যেহেতু সমাপিকা ক্রিয়া একটাই আছে এখানে, এজন্য আমরা বলবো এটা কি, সরল বাক্য। বলো কি বাক্য, সরল বাক্য। ভার্ব দুইটা থাকা সত্ত্বেও আমাদের কি বলতে হবে, এটা সরল বাক্য। কেন, সমাপিকা ক্রিয়া একটাই আছে। ওকে, এবার খেয়াল করো, আমরা এটা হচ্ছে সরল বাক্য, এটা জটিলটা কি হবে, জটিল হবে হচ্ছে, খেয়াল করো, একটা সাপেক্ষ সর্বনাম হবে। যদি তুমি আসো, যদি তুমি আসো তবে, তবে আমি যাব। দেখো খেয়াল করো, এখানে একটা সাপেক্ষ সর্বনাম আছে এবং শর্ত বুঝাবে। সমাপিকা ক্রিয়া এখানে কয়টা, দুইটা, খেয়াল করো, একটা হচ্ছে আসো, একটা হচ্ছে কি, যাব। তাহলে খেয়াল করো, একটা হচ্ছে কি আসো, এবং এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এবং দুটোই কি, সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, খেয়াল করো। এবং এখানে একটা সাপেক্ষ সর্বনাম আছে, যদি, তবে। এরকম সাপেক্ষ সর্বনাম অনেকগুলো আছে,
আমি একটু লিখে দিচ্ছি, যদি তবে যখন তখন যখন তখন যিনি তিনি, ঠিক আছে, যিনি তিনি, যে এরকম যেগুলো আছে যখন তখন, যিনি তিনি, যদি তবে, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। অর্থাৎ সরল বাক্যে এই ধরনের জিনিসগুলো থাকবে, এই সাপেক্ষ সর্বনাম গুলো থাকবে। যেমন এখানে কি আছে, যদি তবে আছে। তারপরে আমরা হচ্ছে পরেরটা শিখে ফেলি। যৌগিক বাক্য, খেয়াল করো, তুমি আসো, তুমি আসো এবং আমি যাব, এবং আমি যাব, এবং আমি যাব। যে বলছিলাম এবং থাকবে, এবং ও আর এগুলো থাকবে, এগুলো থাকলে কি হবে, যৌগিক বাক্য হবে। খেয়াল করো, আমি আবার সামারি করি, শেষ, আমাদের পড়ানো শেষ। সরল বাক্য কোনো কমা থাকবে না এবং সমাপিকা ক্রিয়া একটাই থাকবে। জটিল বাক্য সমাপিকা ক্রিয়া একাধিক থাকবে এবং সবচেয়ে যেটা আমাদের চিনা যেটা উপায়, সাপেক্ষ সর্বনাম থাকবে। কি থাকবে বলতো, সাপেক্ষ সর্বনাম থাকবে, যদি তবে যখন তখন যেমন তেমন যিনি তিনি এগুলো থাকবে। এবং যৌগিক বাক্যে চিনা সবচেয়ে বড় উপায়টা হচ্ছে এবং ও আর কিন্তু এইগুলো থাকবে। তো আমরা আরেকটা সেন্টেন্স তোমাদেরকে দিচ্ছি, যে সেন্টেন্সটা আমি সরলটা লিখে দিব, বাকি দুইটা মানে জটিল এবং যৌগিক তোমাদের করতে হবে, দেখি তোমরা পারো কিনা। একটা বাক্য আমি শুধু বলে দিচ্ছি, বাকিটা তোমাদের নিজেরা করতে হবে, ঠিক আছে? ওকে, খেয়াল করো, দেখি তোমরা পারো কিনা। লিখো, আমি সরলটা বলে দিচ্ছি। হ্যাঁ, তিনি ধনী হলেও, তিনি ধনী হলেও কৃপণ। ওকে, এটা সরল বাক্য। বাকি দুইটা নিজেরা করো, একটু চেষ্টা করো, পারবা, একটু চেষ্টা করো। জটিল এবং হচ্ছে যৌগিক, নিজেরা করো, চেষ্টা করো একটু, না বলতে আমি বলে দিচ্ছি। তিনি ধনী হলেও কৃপণ, এটা কি বলতো, সরল বাক্য। কারণ তিনি ধনী হলেও, এই হলেওটা হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া, আর কৃপণ হয় এটা হচ্ছে কি, সমাপিকা ক্রিয়া। ওকে, তাহলে একটাই যেহেতু সমাপিকা ক্রিয়া আছে, তো যেটা কি হবে, এটা সরল বাক্য হবে, কোনো কমা নাই। ওকে, জটিল এবং যৌগিকটা তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি, 1 মিনিট 30 সেকেন্ড সময় দিচ্ছি, একটু নিজেরা নিজেরা একটু করো। ওকে ওকে, আশা করি শেষ। দেখি একটু মিলে নাও সবাই একটু। তিনি ধনী হলেও কৃপণ, সরল বাক্য। আর জটিল কি হবে, তার সাপেক্ষ সর্বনাম থাকবে, যদি তবে যখন তখন যিনি তিনি, এরকম। তাহলে খেয়াল জটিল তাহলে কি হবে, যদিও তিনি ধনী তবুও তিনি কৃপণ।
ক্লিয়ার? তাহলে এটা কেন আমার জটিল হলো খেয়াল করো, একটা সাপেক্ষ সর্বনাম আছে, যদি তবু, যদি তবে, ঠিক আছে, যদিও তবুও। যৌগিক, তিনি ধনী, তিনি ধনী কিন্তু কৃপণ। এই যে বলছিলাম না, এবং, ও, আর, কিন্তু, তবে, তথাপি, যথাপি, অথবা, নতুবা, এগুলো থাকলে কি হয়? যৌগিক বাক্য হয়। আশা করি এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আর একটাও কি হবে না, মিস হবে না। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। আজকে যেটা আমরা নেক্সট টপিক শিখবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারক। এখন আমরা কারকটা শিখবো, খুবই মনোযোগী দিতে হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট টপিক কারক, খুবই ইম্পর্টেন্ট টপিক। খেয়াল করো সবাই একটু, পরীক্ষায় কারক থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই। কারকটা খুব ভালো শিখে নাও, তাহলে এটা আজীবন কাজে লাগবে। তো আমি একদম বেসিক থেকে শিখাই তোমাদেরকে। কারককে যদি হচ্ছে আমি ভেঙে একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাই? পাই হচ্ছে ক্রি যোগ নক, ক্রি যোগ নক বা অক। ওকে, তাহলে কারককে যদি আমরা ভাঙলে আমরা কি পাই? ক্রি যোগ অক বা নক। ওকে, এটা আমরা পাই। খেয়াল করো, এখন কারকটা হচ্ছে, জিনিসটা আসলে কি? কারক জিনিসটাই হচ্ছে একটা সম্পর্ক, একটা রিলেশন। কার সাথে? কার? ক্রিয়ার সাথে নামপদের। বলো, কার বললাম? ক্রিয়ার সাথে একটা শব্দের যে সম্পর্ক, এটাই হচ্ছে কি বলতো? কারক। এখন তাহলে আমরা কারককে ভাঙলে আমরা এটা পাই, ক্রি যোগ অক বা নক। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কারক শব্দটি কি সাধিত, আমরা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয় সাধিত, প্রত্যয় সাধিত শব্দ। এবার খেয়াল করি আমরা যে কারক জিনিসটা কি বললাম? কার সাথে সম্পর্ক? ক্রিয়ার সাথে সম্পর্ক, ক্রিয়ার সাথে সম্পর্ক। খেয়াল করো, কার সম্পর্ক? নাম পদের সম্পর্ক। মানে ক্রিয়া ছাড়া যেই পদ আছে বাকি সবগুলো পদকে কি বলা হয়? নাম পদ বলা হয়। মানে আবার বলতেছি, আমাদের বাক্যের মধ্যে একটা কি থাকবে? ক্রিয়া থাকবে। আমরা তো অলরেডি জানি যে ক্রিয়া ছাড়া কোনো বাক্য হয় না। তো যেহেতু ক্রিয়া থাকবে এবং ক্রিয়ার সাথে বাকি যে পদগুলো আছে, অন্যান্য যে পদগুলো আছে, ওই পদের সাথে যে ক্রিয়ার একটা সম্পর্ক, এটাই হচ্ছে কারক। তাহলে আমরা কি বললাম? কারক তাহলে কি বলা হয়? বাক্য অবস্থিত ক্রিয়ার সাথে অন্য পদ, মানে নাম পদের যে সম্পর্ক, ওইটাই কি বলা হয়? কারক। এবং একটা জিনিস আজীবন মনে রাখবা, যে কারক হইতে হইলে ক্রিয়ার সাথে সম্পর্ক থাকাই লাগবে। কারক হইতে হলে আবার কি থাকা লাগবে? ক্রিয়ার সাথে সম্পর্ক থাকতে হবে। খেয়াল করি আমরা একটু, আমি বললাম এখানে বল্টুর, বলো কি বললাম? বল্টুর মামা বিবাহ করেছে, বিবাহ করেছে। খেয়াল করে একটু, বল্টুর মামা বিবাহ করেছে। একটু খেয়াল করতো, এখানে ক্রিয়া আসলে কোনটা? করেছে, করেছে, করেছে। এখন তোমাকে যদি আমি বলি যে বল্টু, বল্টু কোন কারক, আমাকে অবশ্যই কি একটা আন্ডারলাইন করে দিতে হবে অথবা বোল্ড করে দেওয়া লাগবে। আমার কিন্তু পুরো বাক্যের কারক নির্ণয় করব না। আমি কিন্তু আবার বলতেছি, পুরো বাক্যের কারক নির্ণয় করব না। একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দিবে অথবা বোল্ড করে দিবে যে এটা কোন কারক। ঠিক আছে? তাহলে এই যে বাক্যটা বললাম, বল্টুর মামা বিবাহ করেছে, করেছে হচ্ছে এখানে কি? একটা আমার ভার্ব, ক্রিয়া। আমি বললাম যে বল্টুটা কোন কারক, তাহলে দেখি তো পারো কিনা, চেষ্টা করো একটু। খেয়াল করো, তাহলে আমি কি বললাম? যে ক্রিয়ার সাথে সম্পর্ক থাকা লাগবে। একটু খেয়াল করো, তাহলে এখানে কি ক্রিয়ার সাথে সম্পর্ক আছে? খেয়াল করতে আছে কিনা?
না। করেছে, এখানে করার কাজটা কি বল্টু করছে? না, বল্টু করে নাই। কে করছে? মামা করছে। তাহলে খেয়াল করতো, এই যে বল্টুর সাথে করেছে, এর কি বিন্দু মাত্র কোনো সম্পর্ক আছে? না, বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। এজন্য বল্টু কি হবে না? কারক হবে না। কি হবে না? কারক হবে না। অর্থাৎ আজকে আমরা কি শিখলাম? যে যেই পদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নাই তার কারক হবে না, এবং ক্রিয়াপদের নিজেরও কোনো কি হবে না? কারক হবে না। তোমাকে যদি আমি বলি বল্টুর মামা বিবাহ করেছে, এই করেছে কোন কারক? তোমার অ্যান্সার দিতে হবে কারক হবে না, কারণ বল্টুর এই করেছে কি একটা ক্রিয়া। এবার চলে আসি আমরা কারকের প্রকারভেদে। খেয়াল করো, খুবই ইজি। তাহলে আমরা কি শিখলাম বলতো? আমরা শিখলাম যে কারকটা কি? কারকটা হচ্ছে একটা সম্পর্ক, একটা রিলেশন। কার সাথে কার রিলেশন? ক্রিয়ার সাথে অন্য অন্য পদগুলোর রিলেশন। ওটাকে কি বলা হয়? কারক বলা হয়। এবং আমরা এটাও শিখলাম যে যদি ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকে তার কারক হবে না। এবার খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ, কারকের যে প্রকারভেদ গুলো আছে, কারক কয় প্রকার? 6 প্রকার। কারক হচ্ছে কি 6 প্রকার। তো আমরা হচ্ছে একটা করে শিখবো, এবং আমরা খুবই ইন্টারেস্টিং হইতে শিখবো, যাতে আমরা কোনো সময় ভুল না হয়। খেয়াল করি আমরা একটু। একটাই, প্রথমটা হচ্ছে কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক। খেয়াল করো, কর্তৃকারক খুবই ইম্পর্টেন্ট। কর্তৃকারক। এখন আমরা ছোটবেলা যেটা শিখেছিলাম যে কে দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক হয়। খেয়াল করো, কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হয়। এগুলো হচ্ছে একটা ভুল মেথড। কি মেথড? ভুল মেথড। পুরোপুরি কারেক্ট না। আমি বলতেছিলাম যে কোনো কারক কি হবে না, হবে কিছু, হবে কিছু ভুল অ্যান্সার হবে। এই যে কে দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক হবে, কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হবে, এটা একটা ভুল কনসেপ্ট, বা এই মেথডটা পুরোপুরি ঠিক না। তাহলে আমরা কি শিখবো? আমরা এই মেথডটা শিখবো না। এই মেথডটা শিখতে আমাদের লাগবে 2 মিনিট। জাস্ট বলে দেব কে দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক, কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক, বাকিগুলো আছে। কিন্তু আমরা এইভাবে শিখবো না। আমরা কিভাবে শিখবো? আমরা শিখবো হচ্ছে খুব ডিটেলসে, এবং যেই মেথডে শিখলে পরে আর আমাদের কোনো ভুল হবে না। খেয়াল করো, কর্তৃকারক আমরা কিভাবে শিখবো। খেয়াল করো, ব্যক্তি হোক বস্তু হোক, কি বললাম? ব্যক্তি হোক বস্তু হোক, যে কাজ করবে, এক কথায় ব্যক্তি হোক বস্তু হোক যাই হোক, যে কাজ করবে, যে কাজ করবে সে কর্তৃকারক। কর্তৃকারক। খেয়াল করো সবাই একটু, আমি আবার বুঝিয়ে বলতেছি। আমার ব্যক্তিও হইতে পারে, বস্তুও হইতে পারে, যাই হোক যে কাজ করবে, এক কথায় সেই কি হবে? কর্তৃকারক। একদম সিম্পল। খেয়াল করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি লিখলাম আমি ভাত খাই। বলো কি লিখলাম এখানে? আমি ভাত খাই। টেকনিক বলে দেই। টেকনিকটা হচ্ছে কারক নির্ণয় করার ক্ষেত্রে তোমার ফার্স্ট কাজটাই হচ্ছে তুমি ক্রিয়ার দিকে তাকাবা। বলো কার দিকে তাকাবা? ক্রিয়ার দিকে তাকাবা। ক্রিয়ার দিকে বারবার তাকাবা। বলতে এই বাক্যে যে আমি ভাত খাই, এই বাক্যে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে কি বলতো? খাই। ক্রিয়া হচ্ছে কি? খাই। এখন দেখো তো কাজটা করতেছে কে? খাওয়ার কাজটা করতেছে কে? আমি। আমি ভাত খাই। বলো খাওয়ার কাজটা করতেছে কে? আমি। যেহেতু আমি করতেছি এবং আমি একটা ব্যক্তি, ব্যক্তি হোক আর বস্তু হোক যাই হোক, যে কাজ করবে সেই কি হবে? কর্তৃকারক। তাহলে এখানে যেহেতু কাজটা করতেছে আমি, তাহলে জন্য কি হবে? আমিটা কি হবে? কর্তৃকারক। বুঝতে পারলাম? আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। ব্যক্তি হোক বস্তু হোক যেই হোক, যে কাজ করবে সেই কি হবে? কর্তৃকারক হবে। খেয়াল করো, আমি এখানে বললাম ঘুড়ি, ঘুড়ি উড়ে, ঘুড়ি উড়ে। খেয়াল করো ক্রিয়া কোনটা এখানে? উড়ে। এটা আমার ভার্ব। আমি আবার আরেকবার বলতেছি যে আমরা বারবার ক্রিয়ার দিকে তাকাবো। উড়ে বলতে এখানে ঘুড়ি কি নিজে উঠতেছে না, তো নিজে কাজ করতেছে, তাহলে ঘুড়িটা কি হবে? কর্তৃকারক। ঘুড়িটা কি ব্যক্তি না বস্তু? বস্তু। তো আমরা আগেই বলেছি ব্যক্তি হইতে পারে,
বস্তু হইতে পারে, যেটাই হোক, যে কাজ করবে সেই কি হবে, কর্তৃকারক। আরেকটা কথা আমি বারবার বলতেছি যে আমরা বারবার ক্রিয়ার দিকে তাকাবো, ক্রিয়ার দিকে বারবার তাকাবো, ক্রিয়ার দিকে তাকাবো বারবার, আর দাগওয়ালা শব্দের দিকে তাকাবো একবার। আমরা এইভাবে স্টুডেন্টদেরকে বলি যে ক্রিয়ার দিকে তাকাইছো কারক তুমি পারছো, ক্রিয়ার দিকে তাকাও নাই কারক তুমি পারো নাই। তো এই জন্য আমরা বারবার কই তাকাবো, ক্রিয়ার দিকে তাকাবো। আমরা একটু পরে বুঝবো যে ক্রিয়ার গুরুত্বটা কতটুকু। খেলো, আমি দেখো আমি এখানে বললাম লাইট, লাইট জ্বলে। বলো এখানে ক্রিয়া কোনটা, জ্বলে, ভার্ব। এখন বলতো লাইটটা কি নিজেই জ্বলতেছে না, লাইট জ্বলে, লাইট নিজেই জ্বলতেছে। তো কাজটা করতেছে কে, লাইট নিজে। তো লাইটটা কি ব্যক্তি না বস্তু, বস্তু। যাই হোক, যে কাজ করে সে কি হবে, কর্তৃকারক। তো লাইটটা কি হবে এখানে, কর্তৃকারক। আবার খেয়াল করো, আমি বা সে, সে বই পড়ে। এখানে ভার্ব কোনটা, ক্রিয়া কোনটা, পড়ে। তো পড়ার কাজটা করতেছে কে, সে। তাহলে সেটা কি হবে, কর্তৃকারক। তাহলে এর মানে কি, ব্যক্তি হোক বস্তু হোক যাই হোক, যে কাজ করে সেই কি হবে, কর্তৃকারক হবে। খেয়াল করো, আমি আরো কিছু একটু এক্সাম্পল দিচ্ছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে ইজি হয়। খেয়াল করো, আমি বললাম পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে জল পড়ে। পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে কি পড়ে, জল পড়ে, জল পড়ে। শুধু আমি এতটুকু লিখলাম, বাকি লাইনটা লিখলাম না। পাহাড়ের আঁকাবাঁকা ঢাল বেয়ে কি পড়ে, জল পড়ে। এখন বলো এখানে ক্রিয়া কোনটা, ক্রিয়াটা হচ্ছে কি, পড়ে, জল পড়ে। এখন বলো পড়তেছে কে, জল নিজে, পানি নিজে। তাহলে জলটা কি হবে, কর্তৃকারক হবে। লাস্ট আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। আমি বললাম আকাশে, আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে। খেয়াল করো, বলতো এখানে একটু খেয়াল করো, বলতো এখানে ভার্ব কোনটা বা ক্রিয়া কোনটা, উঠেছে। কে বলতো, উঠেছে। এখন জাস্ট আমাকে তুমি বলো উঠার কাজটা কে করছে, আকাশ না চাঁদ, বলতো কে করছে, চাঁদ নিজে উঠছে। তো চাঁদ যেহেতু নিজে উঠছে, যে কাজ করে ব্যক্তি হইতে পারে বস্তু হইতে পারে, যে কাজ করে সে কি হবে, কর্তৃকারক। তাহলে আকাশে চাঁদ উঠেছে, তাহলে উঠার কাজটা করছে কে বলতো একটু, চাঁদ নিজে। তো এই জন্য কি হবে, চাঁদটা কি হবে, কর্তৃকারক। আমি কি বুঝতে পারছি, ব্যক্তি হোক বস্তু হোক যাই হোক, যে কাজ করবে এক কথায়, ব্যক্তি হইতে পারে বস্তু হইতে পারে, সেই কি হবে, কর্তৃকারক হবে। ওকে, তারপরে হেডিং দাও কর্মকারক। আমাদের পরের যেটা এটা হবে 2 নম্বরটা, কর্মকারক। ওকে, 2 নম্বরটা কি হবে, কর্মকারক। খেয়াল করো, কর্মকারকটা কি, যার নিজের কোনো কাজ নাই। কি বলতো, যার নিজের কোনো কি নাই, কাজ নাই। অর্থাৎ আরেকজনের উপর ভর করে সে কার্য সম্পাদন করে। খেয়াল করো, আমি একটু আগে যে বললাম, খেয়াল করতে একটু, আমি ভাত খাই, আমি ভাত খাই। খেয়াল করতো, এখানে তো কাজটা করতেছে কে, আমি। তাহলে আমিটা হচ্ছে কি, কর্তৃকারক। এটা হচ্ছে আমার ভার্ব। বলতো ভাতের এখানে কোনো নিজের কোনো কাজ আছে না, এখানে ক্রিয়াটা হচ্ছে এখানে কি, খাই। খাওয়ার কাজটা করতেছে কে, আমি। আমিটা কি, কর্তৃকারক। ভাতের এখানে কোনো কাজ আছে না, ভাতের যেহেতু এখানে কোনো কাজ নাই, যার নিজের কোনো কাজ নাই, যা হচ্ছে কর্তাকে সাহায্য করে ক্রিয়া সম্পাদনের জন্য। একদম সিম্পল মনে রাখো, যার নিজের কোনো কাজ নাই সেটা কি হবে, কর্মকারক। বলো কি হবে, কর্মকারক। খেলা আমি আবার একটা দেখে বললাম, সে গল্প করে, সে কি করে, সে গল্প করে। খেয়াল করো, তাহলে এখানে ভার্ব কোনটা, করে, ভার্ব। করার কাজটা কে করতেছে, সে। তাহলে সেটা কি হবে, কর্তৃকারক। আর গল্পের নিজের কোনো কাজ আছে না,
সে গল্প করতেছে, তো গল্পের তো নিজের কোনো কাজ নাই, তো গল্পটা কি হবে? গল্পটা হবে হচ্ছে কি তাহলে বলতো? কর্মকারক। আবার খেয়াল করো, আরেকটা আমি একটু এক্সাম্পল দিচ্ছি। বিদ্যুৎ লাইট জ্বালায়। বিদ্যুৎ লাইট জ্বালায়, খেয়াল করো, জ্বালায়, ক্রিয়ার দিকে তাকাও। আরেকটা আমি বলছিলাম লাইট জ্বলে, লাইট জ্বলে, খেয়াল করো, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। লাইট জ্বলে আমরা এটা অলরেডি বলছিলাম যে এটা কি হবে? কর্তৃকারক হবে, কারণ লাইট নিজে জ্বলতেছে। দেখো ক্রিয়াটা এখানে কতটা সেন্সিটিভ একটা জিনিস। ক্রিয়া যদি একটু চেঞ্জ হয়ে যায় তাহলে কারকটাও চেঞ্জ হয়ে যায়। কি বললাম বলতো? ক্রিয়া যদি চেঞ্জ হয় তাহলে কারকটাও কি চেঞ্জ হয়। খেয়াল করো, বিদ্যুৎ লাইট জ্বালায়, ক্রিয়া কি? জ্বালায়, এটা হচ্ছে ভার্ব। এখানে ভার্ব কোনটা? জ্বলে। তাহলে পার্থক্যটা আসলে কোন জায়গায়? খেয়াল করো, পার্থক্যটা হচ্ছে এখানে জ্বলে, এখানে জ্বালায়। জ্বলে মানে লাইট নিজে জ্বলতেছে, আর জ্বালায় মানে বিদ্যুৎ লাইট জ্বালায়। খেয়াল করো, বিদ্যুৎ লাইট জ্বালায়, তো এই জ্বালানোর কাজটা করতেছে কে? বিদ্যুৎ। আমি বুঝতে পারলাম? খেয়াল করো, তাহলে এই যে জ্বালায়, এই জ্বালানোর কাজটা করতেছে কে? বিদ্যুৎ জ্বালাচ্ছে। তো যে কাজ করবে সে কি হবে? কর্তৃকারক হবে। তো এই যে জ্বালানোর কাজটা করতেছে কে? বিদ্যুৎ নিজে, তাহলে বিদ্যুৎটা কি হয়ে যাবে? কর্তৃকারক হয়ে যাবে। আর এখানে লাইটের কোনো কাজ আছে না, বিদ্যুৎ লাইট জ্বালায়, লাইটের এখানে কোনো কাজ নাই, বিদ্যুৎ জ্বালাচ্ছে বলে লাইট জ্বলতেছে, এটা কি হবে? কর্মকারক। খেয়াল করো, তাহলে আমি বোঝানোর মেন উদ্দেশ্যটাই হচ্ছে, দেখো একই ওয়ার্ড, এখানে লাইটটা হয়ে গেল কর্ম, এখানে লাইটটা হলো কি? কর্তৃকারক। কারণ কি? কারণ একটাই, ক্রিয়া চেঞ্জ। বলো কি চেঞ্জ? ক্রিয়া চেঞ্জ। জলে থেকে জ্বালায় আসছে, এজন্য কি হয়ে গেছে? ক্রিয়াটাও চেঞ্জ হয়ে গেছে। এজন্য বারবার একটু ক্রিয়ার দিকে তাকাবা, ক্রিয়াটা এখানে খুবই ইম্পর্টেন্ট। ওকে, আবার খেয়াল করো, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তুমি শিক্ষককে জানাও। তুমি শিক্ষককে জানাও, তাহলে বলতো এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে কোনটা বলতো? জানাও। এখন জানাবে কে? তুমি। জানানোর কাজটা করবে কে? তুমি। তাহলে এটা কি হবে? কর্তৃকারক হবে। বলতো শিক্ষকের কোনো কাজ আছে এখানে? না, তাহলে শিক্ষক কি হবে এখানে? কর্মকারক। ঠিক একইভাবে আমি যদি বলি তুমি ডাক্তার ডাকো, খেয়াল করো, তুমি ডাক্তার ডাকো। তুমি ডাক্তার ডাকো, খেয়াল করো। তো এখানে ক্রিয়াটা কোনটা? ক্রিয়া হচ্ছে কোনটা বলতো? ডাকো, এটা হচ্ছে আমার ভার্ব। এখন ডাকার কাজটা করবে কে? তুমি। তো এটা হচ্ছে কি? আমার কর্তৃকারক। এখন ডাক্তারের কোনো কাজ আছে না, ডাক্তারটা কি হবে? আমার কর্মকারক। এখন প্রশ্ন হচ্ছে, মাঝে মধ্যে পরীক্ষায় এই তুমিটা আর দেয় না, কর্তাটা আর দেয় না, ঠিক আছে? তো এই কর্তাটা না দেওয়ার কারণে কি আমার বাক্য চেঞ্জ হয়ে যাবে? না। তুমি ডাক্তার ডাকো যেই কথা, শুধু ডাক্তার ডাকো কি একই কথা। অর্থাৎ ডাক্তার ডাকো এর মানে হচ্ছে তুমি ডাক্তার ডাকো, তো ডাক্তারটা কি হবে? কর্মকারক কি হবে। শিক্ষককে জানাও মানে কি? তুমি শিক্ষককে জানাও, এই তুমিটা উজ্জ আছে, এই তুমিটা কি আছে? উজ্জ আছে। অর্থাৎ যদি কর্তা উজ্জ থাকে তারপরও কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি একটু সিম্পল করে দিই সবাইকে একটু,
ব্যক্তি হোক বস্তু হোক যে কাজ করে সে কি হবে? কর্তৃকারক। যার কোনো কাজ নাই সে কি হবে? কর্মকারক। আমি দুটো এক্সাম্পল দিই, দেখি তোমরা পারো কিনা। আশা করি সবাই পারবা। দেখেন সব মুছে ফেললাম। হ্যাঁ, ওকে, খেয়াল করো। আমি বললাম পাখি সব করে রব। পাখি সব করে রব। খেয়াল করো, করো তো, এটা সলভ করতে একটু। পাখি সব করে রব। প্রশ্ন হচ্ছে এখানে কর্তৃকারক খুঁজে বের করবা। কর্তৃকারক। আচ্ছা, আরেকটা আমি দিচ্ছি। পাগলে কি না বলে, কি না বলে, ছাগলে কি না খায়। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। সলভ করো। মানে এগুলোর মধ্যে তুমি কর্তৃকারক খুঁজে বের করো। এগুলোর মধ্যে তুমি কি খুঁজে বের করো? কর্তৃকারক খুঁজে বলো। বাচ্চারা ক্রিয়ার দিকে তাকাও। ক্রিয়ার দিকে তাকাইছো, কারক তুমি পারছো। ক্রিয়ার দিকে তাকাও, কারক তুমি পারবা, অবশ্যই পারবা। ক্রিয়ার দিকে তাকাই ফেলো। আমি একটু হেল্প করি তোমাদেরকে। পাখি সব করে রব, এই যে করেটা হচ্ছে আমার ভার্ব, ক্রিয়া। পাগলে কি না বলে, এই বলেটা একটা ভার্ব। ছাগলে কি না খায়, এই খাওয়াটা কি একটা ভার্ব। ক্রিয়া তুমি তাকাবা, কারক একদম ইজি। খেয়াল করো, পাখি সব করে রব। তাহলে পাখি সব করে রব, মানে রব মানে আওয়াজ বা কিচির মিচির। তো এই কিচির মিচির করে কে? পাখিরা করে। তো যে কাজ করে, ব্যক্তি হোক বস্তু হোক যাই হোক, যে কাজ করে সে কি হবে? কর্তৃকারক হবে। তাহলে এখানে আওয়াজটা করতেছে কে? পাখি। পাখিরা কি হবে? কর্তৃকারক হবে। আবার খেয়াল করো, বলে, খায়, এই যে বলে, এটা কে বলে? পাগলে বলে। তাহলে পাগলে যেহেতু নিজে বলতেছে, কি হবে? কর্তৃকারক। খায়, কি না খায়, তো খাওয়ার কাজটা করতেছে কে? ছাগল। তাহলে কি হবে? এটা কর্তৃকারক হবে। আবার খেয়াল করো, আমি বললাম অসহায়কে সাহায্য করো। সাহায্য কর, এর মানে হচ্ছে কি? তুমি অসহায়কে সাহায্য করো। তুমিটা এখানে কি আছে? উজ্জ আছে। কি আছে? উজ্জ আছে বা অ্যাবসেন্ট আছে। তুমি অসহায়কে সাহায্য করো। তাহলে খেয়াল করো, এই তুমিটা হবে এখানে কি? কর্তৃকারক। আর অসহায়ের এখানে কোনো কাজ আছে বলো? কোনো কাজ নাই। এটা কি হবে? কর্মকারক। যার নিজের কোনো কাজ নেই সেটা কি হবে? কর্মকারক। আবার খেয়াল করো, তাহলে আমরা অলরেডি ক্লিয়ার হয়ে গেছি যে ব্যক্তি হোক বস্তু হোক যে কাজ করে সে হচ্ছে কর্তৃকারক। যার নিজের কোনো কাজ নাই সেটাই হচ্ছে কি? কর্মকারক। এবং কর্মকারকে কিন্তু কর্তা কি থাকতে পারে? উজ্জ বা অ্যাবসেন্ট থাকতে পারে। চলে আসে আমার পরেরটায়। পরের কারকটা হচ্ছে হলো আমাদের করণ কারক। করণ কারক কি কারক বলো? করণ কারক। করণ কারক। ওকে, খেয়াল করো, করণ মানেই হচ্ছে সহায়ক। সহায়ক বাকি বলতো উপকরণ। পরীক্ষা অনেকবার প্রশ্ন আসছে যে করণ শব্দের অর্থ কি? করণ শব্দের অর্থ হচ্ছে সহায়ক বাকি উপকরণ। ওকে, এখন করণ কারক কাকে বলে? যা ক্রিয়াকে সরাসরি সাহায্য করে। কি বললাম? যা ক্রিয়াকে সরাসরি সাহায্য করে ওটাই হচ্ছে কি? করণ কারক। খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম বিদ্যুতে লাইট জ্বলে। বাচ্চারা বলতো এখানে ক্রিয়া কোনটা, ভার্ব কোনটা? জ্বলেটা হচ্ছে আমার কি? ভার্ব। জ্বলার কাজটা করতেছে কে? লাইট নিজে। লাইটটা কি হবে? কর্তৃকারক। এখন প্রশ্ন হচ্ছে এই জ্বলতে সাহায্য করতেছে কে?
বিদ্যুৎ, বিদ্যুতে লাইট জ্বলে, তাহলে বিদ্যুৎটা কি হবে আমার করণ কারক। আবার খেয়াল করো, আমি বলে দিচ্ছি, আমি এখানে বললাম ঘুড়ি, ঘুড়ি উড়ে, তারপরে এখানে ক্রিয়া কোনটা, উড়ে, উড়ার কাজটা করতেছে কে, ঘুড়ি নিজে, ব্যক্তি হইতে পারে বস্তু হইতে পারে, তো যাই হোক যে কাজ করে সে কি হবে, কর্তৃকারক হবে। তাহলে এখানে ঘুড়িটা কি কারক, কর্তৃকারক। এখন আমি যদি এখানে একটা ওয়ার্ড লাগাই দেই, বাতাসে ঘুড়ি উড়ে, তাহলে ঘুড়ি তো উড়ে, নিজে উঠতেছে, ঘুড়ি কর্তৃকারক, এখানে উড়তে সাহায্য করতেছে কে, বাতাস, তাহলে কি বলে কি হবে, এটা করণ কারক। বুঝতে পারলাম? অর্থাৎ যা ক্রিয়াকে সাহায্য করে, কোন একটা কাজ হচ্ছে কিন্তু এর সাহায্যে হচ্ছে, যেটা সাহায্য করবে, সহযোগিতা করবে, যার মাধ্যমে হবে, ওটাই হচ্ছে কি করণ কারক, করণ কারক। ওকে, আমি খেয়াল করো, আমি বললাম চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে, তো এই কাটতে সাহায্য করতেছে কে, কাস্তে, তাহলে এই কাস্তেটা কি হবে, করণ কারক। আমি বললাম নীরা কলম দিয়ে লিখে, তাহলে লিখতে সাহায্য করতেছে কে, কলম, তাহলে কলমটা কি হবে আমার করণ কারক। আবার খেয়াল করো, আমি বললাম হচ্ছে গরু লাঙ্গল দিয়ে জমি চাষ হয়, লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়, তাহলে এখন চাষ করতে সাহায্য করতেছে কে, লাঙ্গল, তাহলে লাঙ্গলটা কি হবে আমার করণ কারক। এই যে লাঙ্গল, ধারে কাস্তে, এগুলো হচ্ছে কি আমার উপকরণ, তাহলে যে আমি বললাম সহযোগিতা করা বা কি উপকরণ, তাহলে এগুলো হচ্ছে আমার কি করণ কারক। ওকে, তিনটা জিনিস আমি একটু সামারি করে ফেলি, খেয়াল করো, যেটা কর্তৃকারক, ব্যক্তি হোক বস্তু হোক, যা ক্রিয়াকে সাহায্য করবে ওটাই হচ্ছে কি কর্তৃকারক, যার নিজের কোনো কাজ নাই ওটা হচ্ছে কি কর্মকারক, আর যা ক্রিয়াকে সরাসরি সাহায্য করবে ওটা হচ্ছে কি করণ কারক। ওকে, তাহলে তিনটা আমাদের শেষ, আমরা পরের তিনটায় চলে যাই। খেয়াল করো, তারপর আমি এই ছয়টা পড়ানোর পরে আমি কিছু এক্সাম্পল তোমাদের টেস্ট করব, ঠিক আছে, দেখবো তোমার পারো কিনা। ওকে, খেয়াল করো, তারপর যেটা আমরা শিখবো অপাদান কারক। কি কারক, অপাদান কারক। অপাদানটা আর অধিকরণটা আমরা একসাথে শিখে ফেলি, তাহলে আমাদের জন্য ভালো হবে। অপাদান এবং অধিকরণ কারক, অপাদান এবং কি বলতো অধিকরণ কারকটা আমরা একসাথে শিখে ফেলি। অধিকরণ কারক, অপাদান এবং কি অধিকরণ কারক। ওকে, খেয়াল করো আমাদের একটু, অপাদান কারকটা হচ্ছে খেয়াল করো, যেখানে যেখানে গতির শেষ, যেখানে গতির শেষ স্থির, আচ্ছা একটু আমি চেঞ্জ করি, যেখানে গতির শুরু, যেখানে গতির শুরু, যেখানে গতির শুরু, উৎপত্তি, উৎপত্তি, বিচ্ছেদ, এই ওয়ার্ডগুলো খুব ভালো মনে রাখবা, বিচ্ছেদ, ভয়, এই চারটা ওয়ার্ড খুব ভালো মনে রাখবা। যেখান থেকে গতির শুরু, উৎপত্তি, বিচ্ছেদ এবং হচ্ছে কি ভয়, খুব ভালো মনে রাখবে এই ওয়ার্ডগুলো। গতির শুরু, উৎপত্তি, বিচ্ছেদ, ভয়। আর অপাদানের ঠিক উল্টাটাই হচ্ছে অধিকরণ কারক, এজন্যই আমি পাশাপাশি জিনিসটাকে দেওয়ার চেষ্টা করেছি। খেয়াল কর সবাই একটু, অধিকরণ কারক যেটা, এটা যেটা কি হচ্ছে, যেখানে গতির শেষ, যেখানে গতির শেষ, তাহলে পার্থক্যটা কি খেয়াল করো, একটা হচ্ছে গতির শুরু আর একটা কি হচ্ছে গতির শেষ। যেখানে গতির শেষ স্থির জায়গা, স্থির জায়গা ভিতরে আছে, ভিতরে আছে বোঝায়, ওইগুলো হচ্ছে আমার কি অধিকরণ কারক। তাহলে আমি যেটা পাশাপাশি কেন দিলাম, পাশাপাশি দিলাম এই কারণে যাতে বুঝতে ইজি হয়। অর্থাৎ অপাদান কারক হচ্ছে গতির শুরু, উৎপত্তি, বিচ্ছেদ, ভয়,
আর অধিকরণ কারক হচ্ছে গতির শেষ। তাহলে খেয়াল করো, একটা হচ্ছে আমার গতির শুরু, আর একটা কি হচ্ছে গতির শেষ। একটা হচ্ছে বিচ্ছেদ, আর একটা কি হচ্ছে এখানে আমার স্থির জায়গা। খেয়াল করো, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমাদের জিনিসগুলো বুঝতে ইজি হবে। খেয়াল করো, আমি এখানে লিখলাম ট্রেনটি ফরিদপুর ছাড়লো। ট্রেনটি ফরিদপুর ছাড়লো। খেয়াল করো, এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে ছাড়লো, মানে ভার্ব হচ্ছে কোনটা? ছাড়লো। এখন ট্রেনটি ফরিদপুর ছাড়লো এর মানে কি? এটা কি স্টার্ট হওয়া বোঝায় না শেষ হওয়া বোঝায়? মানে শুরু হওয়া বোঝায় না শেষ হওয়া বোঝায়? অবশ্যই শুরু হওয়া বোঝায়। এবং আমি কি বলছিলাম, যেখান থেকে শুরু হবে। তাহলে ট্রেনটি ফরিদপুর ছাড়লো এর মানে কি? ফরিদপুর থেকে শুরু হয়েছে। তো যেখান থেকে শুরু হবে ওটা কি হবে? অপাদান কারক। তাহলে এটা কি হবে? ফরিদপুরটা কি হবে? অপাদান কারক। আবার খেয়াল করো, আমি বললাম এখানে ট্রেনটি ফরিদপুর পৌঁছালো। ফরিদপুর পৌঁছালো। তাহলে খেয়াল করো, একটু ক্রিয়া চেঞ্জের কারণেই, ভার্বের একটু চেঞ্জ হওয়ার কারণে কারকটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কারকটা, ভার্বটা কি হবে? পৌঁছালো। তাহলে খেয়াল করো, পৌঁছালো মানে কি? শুরু না শেষ? শেষ। পৌঁছালো মানে ট্রেনটা এখানে এসে স্টপ হয়ে যাবে, স্থির হয়ে যাবে, মানে গতির শেষ। তাহলে গতির শেষ যেখানে গতির শেষ হবে, তাহলে গতির শেষটা কোথায় হয়েছে? ফরিদপুর। ট্রেনটি ফরিদপুর পৌঁছালো, তাহলে কোথায় এসে স্টপ হয়েছে? ফরিদপুর আইসা স্থির হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে যেখানে গতির শেষ হবে ওটাই হচ্ছে কি? অধিকরণ কারক। খেয়াল করো, তারপরটা আমরা খেয়াল করি, আর কিছু এক্সাম্পল আমরা দেই, উপরগুলো একটু মুছে ফেলি। ওকে, আমি আর কিছু এক্সাম্পল দিই। আমি বললাম ধানে চাল হয়। ধানে কি হয়? চাল হয়। খেয়াল করো, ধান থেকে বলো কি হয়? চাল হয়। অর্থাৎ এই চালটা উৎপত্তি হচ্ছে। কি হচ্ছে? উৎপত্তি হচ্ছে। যেখান থেকে উৎপত্তি হবে, যেখান থেকে উৎপত্তি হবে ওইটাই কি হবে? অপাদান কারক। তাহলে চাল কোথা থেকে উৎপত্তি হচ্ছে? ধান থেকে। তাহলে ধানটা কি? অপাদান কারক। আবার খেয়াল করো, আমি এখানে লিখলাম ধানে চাল আছে, এর মানে কিন্তু উৎপত্তি না। ধানে চাল আছে এর মানে হচ্ছে ধানের ভিতরে চাল আছে। খেয়াল করো, এই যে একটু একটু আমাদের ক্রিয়া চেঞ্জ মানেই কিন্তু আমাদের কারকটা চেঞ্জ হয়ে যাবে। ধানে চাল হয় উৎপত্তি বোঝাচ্ছে, ধানটা হবে অপাদান। ধানে চাল আছে এর মানে ধানের ভিতরে আছে, তাহলে ধানটা কি হবে আমার এখানে? অধিকরণ। অর্থাৎ ক্রিয়া চেঞ্জ মানেই হচ্ছে আমার কি হয়ে যাবে? কারকও চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো, আমি বললাম এখানে হচ্ছে পাপে বিরত হও। পাপে বিরত হও। খেয়াল করো, পাপে বিরত হও এর মানে কি? পাপ থেকে দূরে থাকো, পাপ থেকে বিচ্ছেদ করো। অর্থাৎ যেখান থেকে বিচ্ছেদ হবে, যার থেকে বিচ্যুতি হবে ওটাই কি হবে? অপাদান কারক। তাহলে এর মানে পাপে বিরত হওয়া মানে কার থেকে দূরে থাকতে বলছে? ডিস্টেন্স রাখতে বলছে পাপ থেকে। তাহলে পাপটা কি হবে আমার? অপাদান কারক। এবার খেয়াল করো, স্থির জায়গা। আমি বললাম ছাদে দাঁড়িয়ে নদী দেখি। বলো, তাহলে এখানে ছাদটা কি হবে আমার? একটা স্থির জায়গা। তাহলে স্থির যদি জায়গা বুঝায় ওটাও কি হবে? অধিকরণ কারক হবে। একটু আমি সামারি করে দেই। তাহলে অপাদান হচ্ছে গতির শুরু, অধিকরণ হচ্ছে কি? গতির শেষ। তাহলে গতির শুরু হলে কি হয়? অপাদান কারক। গতির শেষ হলে কি হয়? অধিকরণ কারক। এটা হচ্ছে যদি স্থির জায়গা বুঝায় তাহলে কি হবে? অধিকরণ কারক। আর যদি স্থির না বুঝে যদি চলন্ত কোনো কিছু বুঝায় তাহলে ওটা কি হবে? অপাদান কারক। ওকে, আমরা তারপর আবার নেক্সট যে কারকটা আছে এটা আমরা শেষ করব, যে 6 নাম্বারটা সম্বন্ধ কারক। কি কারক? সম্বন্ধ কারক।
ওকে, এটা একদম ইজি। সম্বন্ধকারক, সম্বন্ধকারক খুবই ইজি আমাদের এটা, অর্থাৎ যার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকবে না। এক কথা একদম সিম্পল, যার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকবে না ওটাই হচ্ছে কি সম্বন্ধকারক। খেয়াল করে যে আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওই এক্সাম্পলটা আমি আবার দিচ্ছি। বল্টুর মামা বিবাহ করেছে, বিবাহ করেছে। খেয়াল করো ক্রিয়া কোনটা, ভার্ব কোনটা, ভার্বের দিকে তাকাও। করেছে, করেছে হচ্ছে ভার্ব, করার কাজটা করছে কে, মামা। তাহলে করার সাথে কার সম্পর্ক, মামার সম্পর্ক। বল্টুর কি কোনো সম্পর্ক আছে না, যার সাথে ক্রিয়া সম্পর্ক নাই ওটাই হচ্ছে কি সম্বন্ধকারক, একদম সিম্পল। অর্থাৎ যার সাথে ক্রিয়ার সরাসরি কোনো সম্পর্ক নাই ওটাই হচ্ছে কি সম্বন্ধকারক। খেয়াল করো আমি বললাম রাজার দুয়ারে, খেয়াল করো আরেকটা এক্সাম্পল খেয়াল করো, রাজার দুয়ারে হাতি বাঁধা, কি বাঁধা, হাতি বাঁধা। খেয়াল করো তাহলে ক্রিয়া কোনটা, ক্রিয়া ভাব কোনটা, বাঁধা। এখন বলো রাজা কি বাঁধা না, রাজা বাঁধা না, তাহলে বাঁধার সাথে কার সম্পর্ক, হাতির সম্পর্ক। তাহলে যেহেতু বাঁধার সাথে রাজার কোনো সম্পর্ক নাই, এজন্য রাজাটা কি হবে আমার সম্বন্ধকারক। আবার খেয়াল করো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমার ভাই, আমার ভাই ঢাকায় থাকে। খেয়াল করছো একটু, ক্রিয়া কোনটা এখানে, থাকে। এখন বলো থাকেটা কি, আমি না আমার ভাই, আমার ভাই। তাহলে ভাইয়ের সাথে থাকার সম্পর্ক, আমার সাথে কি থাকার সম্পর্ক আছে না। তাহলে যার সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নাই ওটাই হচ্ছে আমার কি সম্বন্ধকারক। একটা জিনিস সবসময় মনে রাখবা, এই সম্বন্ধকারক বোঝা আরেকটা হচ্ছে সম্বন্ধকারকটা সবসময় বাক্যের শুরুতেই থাকবে। কই থাকবে, একদম বাক্যের শুরুতেই থাকবে। এবং আরেকটা বোঝার টেকনিক হচ্ছে এই সম্বন্ধকারকের যে শব্দটা হবে এই শব্দের সাথে র আর এর থাকবে, র আর কি থাকবে, এর থাকবে, এর যে কোনো একটা থাকবে। খেয়াল করে যে বললাম বল্টুর কি আছে, র আছে। বললাম রাজার কি আছে, র আছে। বললাম আমার কি আছে, এখানে র আছে। অর্থাৎ যার সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক থাকবে না এবং বাক্যের শুরুতে বসবে এবং কি কি বিভক্তি হবে, র আর এর বিভক্তি হবে, এগুলোই হচ্ছে আমার সম্বন্ধকারক। একটু আমি সামারি করে দিই সবগুলো, খেয়াল করো। যার সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নাই সেটা কি হবে সম্বন্ধকারক, একদম প্রথমে আমরা শিখে ফেলছি এটা। যার সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নাই ওটাই হচ্ছে কি সম্বন্ধকারক। ব্যক্তি হোক বস্তু হোক যাই হোক, যে কাজ করবে সে কি হবে কর্তৃকারক, যার কোনো কাজ নাই সে কি হবে কর্মকারক। করণ, করণ শব্দের অর্থই হচ্ছে সহায়ক, সহযোগিতা করা। অর্থাৎ যা ক্রিয়াকে সরাসরি সাহায্য করবে ওটাই হচ্ছে কি করণ কারক। অপাদান আর অধিকরণ আমরা একসাথে বুঝিয়ে ফেললাম যে অপাদান মানে হচ্ছে গতির শুরু, অধিকরণ মানে কি গতির শেষ। অপাদান মানে হচ্ছে চলন্ত কোনো কিছু, আর অধিকরণ মানে কি স্থির জায়গা। অপাদান মানে হচ্ছে বিচ্ছেদ, আর এটা হচ্ছে কি একসাথে থাকা, যুক্ত থাকা। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে আজকে হচ্ছে আমাদের শেষ টপিকে। শেষ টপিকটা হচ্ছে হলো আমাদের শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ। খেয়াল করো শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ এই শব্দকে আমরা অনেকগুলো ভাগ করতে পারবো। একটা হচ্ছে খেয়াল করো মৌলিক শব্দ, মৌলিক শব্দ, এবং একটা হচ্ছে সাধিত শব্দ। তাহলে একটা হচ্ছে মৌলিক শব্দ এবং একটা হচ্ছে কি সাধিত শব্দ, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি।
ওকে, খেয়াল করি আমরা একটু কি বললাম যে সাধিত শব্দ মানে হচ্ছে ওই শব্দগুলো যে শব্দগুলোকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, এবং ভাঙা গেলেও অর্থগুলো মিনিংফুল হয়। শুধু ভাঙলেই হবে না, ভাঙার পর যদি মিনিংফুল হয় তখনই কি হবে, সাধিত শব্দগুলো হবে। আর ভাঙার পর যদি মিনিংফুল না হয়, মানে ভাঙা যাচ্ছে না, ওগুলো হবে কি, মৌলিক শব্দ। খেয়াল করো, আমি বললাম এখানে দেখা, তাহলে এখানে আমরা কি বলতে পারবো, ভাঙতে পারবো, দেখ যোগ আ, এবং এই দেখটা হচ্ছে একটা মিনিংফুল শব্দ, অর্থপূর্ণ শব্দ। কিন্তু খেয়াল করো, মৌলিক শব্দটা আমি একটা এক্সাম্পল দিই। আমি লিখলাম এখানে হাত, বলো একে কি আর ভাঙা যায়? ভাঙলে কি কোনো মিনিংফুল শব্দ হয়? না। একটা হচ্ছে হা, একটা হচ্ছে ত, কোনো মিনিংফুল শব্দ হয় না। আবার খেয়াল করো, আমি বললাম এখানে গোলাপ, তো একে কি আর ভাঙা যায়? না, গোলাপকে আর ভাঙা যায় না। ভাঙা যায়, আমরা ভাঙলে কি পাবো, গো প্লাস কি পাবো আমরা, লাভ। কিন্তু কোনো মিনিংফুল শব্দ হয় না, কোনো অর্থপূর্ণ শব্দ হয় না। শুধু ভাঙা গেলেই হবে না, ভাঙার পর একটা মিনিংফুল শব্দ থাকতে হবে। যেহেতু ভাঙার পর কোনো মিনিংফুল ওয়ার্ড পাওয়া যাচ্ছে না, এই জন্য এগুলোকে আমরা কি বলবো, মৌলিক শব্দ বলবো। কিন্তু এবার খেয়াল করো, আমি বললাম হাতা, দেখো এটা কিন্তু ভাঙা যায়। কি ভাঙা যায়? হাত যোগ আ, এই যে ভাঙা যাচ্ছে। তো যে শব্দগুলোকে ভাঙা যায়, ভাঙলে মিনিংফুল হয়, অর্থপূর্ণ একটা ওয়ার্ড পাওয়া যায়, ওটাকে কি বলবো আমরা, সাধিত শব্দ। আর যাকে আর ভাঙা যায় না, ভাঙলে মিনিংফুল হয় না, ওটাকে আমরা কি বলবো, মৌলিক শব্দ। যেমন খেয়াল করো, আমি বললাম ফুল, ফুলকে কি আর ভাঙা যায়? না, ভাঙা যায় না। আমি বললাম গাছ, তো গাছকে আর ভাঙা যায় না, এগুলো কি হবে, মৌলিক শব্দ হবে। আর যেগুলোকে ভাঙা যায় ওগুলোকে বলো কি হবে, সাধিত শব্দ হবে। ওকে, এরপর আমরা যেটা শিখবো, কিছু দেশি শব্দ আছে আমাদের। এই দেশি শব্দগুলো আমরা একটা ছড়া আকারে মুখস্থ করে ফেলবো, তাহলে আমাদের হয়ে যাবে। খেয়াল করো, দেশি শব্দ, কি শব্দ, দেশি শব্দ, খুবই ইম্পর্টেন্ট। একটা ছড়া আমি লিখে দিচ্ছি, এই ছড়া আমরা মুখস্থ করে ফেলবো, খুবই একদম ইজি। ঠিক আছে, লিখে ফেলি আমরা সবাই। কুড়ি পেট চুলা, কুড়ি পেট চুলা, কুড়ি পেট চোলা, চোঙ্গা টোপর কোলা, টোপর কোলা, ডাব ডাগর ডিঙ্গা, ছাই ঝোল ঝিঙা, ছাই ঝোল ঝিঙা। তাহলে খেয়াল করি আমরা, দেশি শব্দগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমাদের বইয়ে আছে, এই সবগুলো ওয়ার্ড নিয়ে আমরা একটা ছড়া করে ফেলেছি। এবং এই ছড়াটা এতটা ইজি, খেয়াল করে আমি একবার বলে দিচ্ছি। কুড়ি পেট চুলা, চোঙ্গা টোপর কুলা, ডাব ডাগর ডিঙ্গা, ছাই ঝোল ঝিঙ্গা। আবার আবার বলতেছি, খেয়াল করো, কুড়ি পেট চুলা, চোঙ্গা টোপর কুলা, ডাব ডাগর ডিঙ্গা, ছাই ঝোল ঝিঙ্গা। তাহলে এইখানে যতগুলো ওয়ার্ড আছে, এই সবগুলো ওয়ার্ড কি, দেশি শব্দ। কি শব্দ, দেশি শব্দ। পরীক্ষা প্রশ্ন আসবে, কুড়ি, কুড়ি শব্দের কি শব্দ, আমরা বলবো কি, দেশি শব্দ। পরীক্ষা প্রশ্ন আসবে, টোপর কোন শব্দ, আমরা কি বলবো, দেশি শব্দ। এই ছড়ার মধ্যে যেই ওয়ার্ডটাই থাকবে সবগুলো কি হবে, দেশি শব্দ হবে। কুড়ি পেট চুলা, চোঙ্গা টোপর কুলা, ডাব ডাগর ডিঙ্গা, ছাই ঝোল ঝিঙ্গা। ওকে, তো হচ্ছে এই হচ্ছে আমাদের শব্দের শ্রেণী বিভাগ। তো আজকে আমরা কি কি শিখলাম, একটু আমরা টপিক গুলো বলে ফেলি। আমরা প্রথমে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে বাকযন্ত্র, তারপরে শিখলাম ধ্বনি এবং বর্ণ। এটার পার্থক্য আমরা শিখলাম, যে ধ্বনি মানে আওয়াজ বা উচ্চারণ, আর এটাকে যদি আমরা একটা লিখিত রূপ দেই, একটা সাইন দেই, প্রতীক দেই, ওটা কি হয়ে যাবে, বর্ণ হয়ে যাবে। এরপর শিখলাম হচ্ছে কি, আমরা শিখলাম স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এবং ব্যঞ্জন ধ্বনি আমরা কি পড়লাম, ডিটেলসে পড়লাম, যে কোনটা কোন বর্গীয় বর্ণ, এবং কোনটা মহাপ্রাণ অল্প প্রাণ, এবং কোনটা ঘোষ অঘোষ, এগুলো বিস্তারিত পড়লাম। তারপর আমরা যে জিনিসটাতে চলে গেলাম সেটা হচ্ছে উপসর্গ। আমরা শিখলাম যে উপসর্গ নতুন শব্দ গঠন করে, এবং উপসর্গের কাজটা হচ্ছে কি, নতুন শব্দ গঠন করা, এবং উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে, এবং উপসর্গ বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে। তারপর হচ্ছে আমরা শিখলাম হচ্ছে কারক, কারককে আমরা বিস্তারিত শিখলাম।
এবং আমরা শিখলাম কি বাক্য, বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়, সরল, জটিল এবং যৌগিক। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। হচ্ছে আজকে আমরা যে টপিকগুলো শিখলাম এই টপিকগুলো পরে ক্লাস করে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করলে আমাদের অনেকগুলো প্রশ্ন পরীক্ষা কমন পড়বে, একদম ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, আমাদের আবারও নেক্সট সপ্তাহে আমাদের দেখা হবে বাংলার বাকি টপিকগুলো নিয়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।